ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে কারশফের সূত্রাবলী এবং তড়িৎ যন্ত্র এই চ্যাপ্টারটা একটা ওয়ান শট ভিডিও বানাচ্ছি। তোমাদের পরীক্ষা খুব সামনেই চলে এসেছে। এখন এই ওয়ান শট ভিডিওগুলো তোমাদের রিভিশনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আমি কয়েকটা রিভিশন সিরিজ অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, এবং কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট পোর্শনটা হয়ে গেছে। আমি ব্ল্যাকবোর্ডে ভিডিওগুলো করছিলাম, কিন্তু তাতে অনেকটা টাইম লাগছে। তোমাদের যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে, আরো তাড়াতাড়ি রিভিশনটা শেষ করার জন্য আমি এই পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে পড়াবো, যেখানে আমি অলরেডি যে নোটসটা আমি বানিয়ে রেখেছি সেই নোটসটার উপরে আমি এক্সপ্লেন করব, যাতে করে খুব তাড়াতাড়ি তোমাদের রিভিশনটা কমপ্লিট হয়ে যায়। আর তোমরা যদি এই নোটসটা আমার কাছ থেকে নিতে চাও, তাহলে তোমরা আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে 9775892726। তোমরা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমার এই পিডিএফ নোটসটা চাই, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার আগে চলো তোমরা এই পিডিএফ নোটসটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে তাড়াতাড়ি তোমাদের সুবিধা হবে বুঝতে, নোটসের মাধ্যমে যদি আমি পড়াই। ওকে, তো দেখো ফার্স্ট টপিকস আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে কারশফের সূত্রাবলী বা কিরচফের সূত্রাবলী যাই বলো না কেন, প্রথম যে দুটো সূত্র রয়েছে একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। এই দুটো সূত্র আমাদেরকে খুব ভালোভাবে প্রথমে বুঝতে হবে, এবং তার উপরে নিউমেরিক্যালস থাকবে। এবং এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল পড়বো, তার সঙ্গে সঙ্গে আমরা মিটার ব্রিজ এবং মোস্ট ইম্পর্টেন্টলি পোটেনশিওমিটার। এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেন সিলেবাস অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। ওকে, তো দেখো কারশফের প্রথম সূত্রের মেন বক্তব্য কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা সার্কিট ডায়াগ্রামের একটা পার্ট আমরা এঁকে রেখেছি, একটা সার্কিটের একটা পার্ট, দিস ইজ দ্য পার্ট অফ সার্কিট। এবং সার্কিটের এই পার্টের একটা অংশের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, এই যে এ পয়েন্ট। এই পয়েন্টটা আসলে কি, এই পয়েন্ট হচ্ছে একটা জাংশন আমরা বলতে পারি। এই পয়েন্ট হচ্ছে জাংশন। তাহলে এই জাংশনে বিভিন্ন দিক থেকে দেখো কারেন্ট এসে মিশেছে, এবং ওই জাংশন থেকে বিভিন্ন দিকে কারেন্ট ওখান থেকে চলেও গেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম, সাপোজ আমি একটা এখানে একটা অরিজিনাল সার্কিট তোমাদেরকে দেখাচ্ছি, যে এই সার্কিটটা যদি মনে করি এই সার্কিটটাকে আমি কমপ্লিট করতাম, সাপোজ এটা একটা এরকম সার্কিট রয়েছে, সাপোজ দেখো এরকম একটা সার্কিট হয়তো সাপোজ রয়েছিল এখানে, এবার একটা সার্কিট রয়েছে মনে করো, হতে পারে এখানেও রেজিস্ট্যান্স আছে আবার। তাহলে এই সার্কিটটা কমপ্লিট হলো। সেই সার্কিটের মধ্যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমরা কেসিএল যদি ইউজ করতে চাই, বা কেসিএল এর সেই পয়েন্টের স্টেটমেন্টটা কি সেটা আমরা প্রথমে দেখবো। যে এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের যে অ্যালজেব্রিক সাম সেটা সবসময় জিরো হবে। বা আমরা অন্যভাবে বলতে পারি যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হবে। ইনকামিং কারেন্ট মানে হচ্ছে অন্তর্মুখী প্রবাহ মাত্রা। দেখো এখানে যেমন I1 I2 এই পয়েন্টটার দিকে আসছে অন্তর্মুখী, আর এখান থেকে দেখো I4 এবং I3 কি হচ্ছে এই পয়েন্টটা থেকে বাইরের দিকে যাচ্ছে, মানে বহির্মুখী। তাহলে যদি আমরা অন্তর্মুখী কারেন্টের সাম বলি, তার মানে হচ্ছে I1 প্লাস I2, আর বহির্মুখী কারেন্টের যদি আমরা সাম বলি, তার মানে I3 প্লাস I4। এই দুটো সবসময় ইকুয়াল হবে। এটা হচ্ছে মেন স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষাতে এটাও আসে যে তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে অন্তর্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল বহির্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হয়। বীজগাণিতিক যোগফল কথাটার অর্থ হচ্ছে উইথ সাইন। ওকে, তাহলে দেখো যদি আমরা বলি যে অন্তর্মুখী প্রবাহ মাত্রা, তাহলে I1 প্লাস I2 তার বীজগাণিতিক সাম আর বহির্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক সাম সমান হয়। এইটাকে দেখো, এই যে ফর্মটা রয়েছে কিরচফের সূত্র বা কিরচফের সূত্রের যে মেন স্টেটমেন্টটা রয়েছে, এটা আসলে আধানের সংরক্ষণ নীতিকে ফলো করছে। মানে আমরা বলতে পারি যে কিরচফের প্রথম সূত্রটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত, যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে কিরচফের প্রথম সূত্রটা হচ্ছে আধানের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। কেন, দেখো এখান থেকে আমরা খুব সহজেই প্রুভ করতে পারবো। যদি আমরা এই সমীকরণটা একটা টি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে I1t প্লাস I2t ইকুয়াল টু I3t প্লাস I4t। তাহলে দেখো I1t মানে হচ্ছে যে Q1, আমরা বলতে পারি চার্জ সমান কি হয়, প্রবাহ মাত্রা ইনটু সময়। I2t কে আমরা Q2 বলতে পারি, I3t কে আমরা Q3 বলতে পারি, এবং I4t কে আমরা Q4 বলতে পারি। তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে এখানে যে চার্জ ইনকামিং যে চার্জ অর্থাৎ Q1 প্লাস Q2 সমান আউটগোয়িং চার্জ Q3 প্লাস Q4। তার মানে এখানে চার্জের কোনো অ্যাকুমুলেশন অর্থাৎ জমা কোনো রকম হবে না। যে চার্জটা এখানে আসে সেই চার্জটাই বেরিয়ে যাচ্ছে। এটা কি অন্তর্মুখী আধানের যোগফল আর বহির্মুখী আধানের যোগফল পরস্পরের সঙ্গে সমান। অর্থাৎ হচ্ছে যে এটা হচ্ছে যে আধানের সংরক্ষণ সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি যে কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ নীতি বা আধানের সংরক্ষণ সূত্র অনুসরণ করে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এবার দেখো এই যে আমরা ফর্মটাকে লিখেছিলাম কারশফের সূত্রের, এই ফর্মটাকে আমরা অন্যভাবে আবার রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম ভাবে না, দেখো I1 প্লাস I2 ইকুয়াল টু কি ছিল, I3 প্লাস I4। দেখো এখানে সমীকরণটা দেখলে বুঝতে পারবে। এখন দেখো I3 এবং I4 কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এইটাকে আমরা বলবো সামেশন I বলতে, দেখো আমরা যদি বলি যে I1 প্লাস I2 মানে, দেখো এখানে আমি এইভাবে লিখি যে I1
প্লাস I2 প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4, তাহলে তোমরা বুঝতে পারবে ইকুয়াল টু 0। দেখো যদি আমরা I1 প্লাস I2 কে পজিটিভ বলি, এখানে পজিটিভ হচ্ছে তার মানে যেগুলো হচ্ছে যে ইনকামিং কারেন্ট, তাহলে পজিটিভ কারেন্ট মানে ইনকামিং কারেন্ট, তাহলে নেগেটিভ। আবার দেখো I4 I3 যখন পজিটিভ তখন এরা কি ছিল, আউটগোয়িং কারেন্ট। তাহলে দেখো I4 আর I3 যদি নেগেটিভ হয় তার মানে কি, এরা ইনকামিং কারেন্ট। ভালো করে বুঝবে ব্যাপারটা। I1 I2 প্রথমে কি ছিল, ইনকামিং কারেন্ট, I3 I4 কি ছিল, আউটগোয়িং কারেন্ট। অর্থাৎ এরা যখন পজিটিভ তখন I1 I2 রিপ্রেজেন্ট করছে ইনকামিং কারেন্ট এবং I3 I4 রিপ্রেজেন্ট করছে আউটগোয়িং কারেন্ট। তাহলে দেখো I3 I4 যদি নেগেটিভ হয়ে যায় তার মানে ওরা ইনকামিং কারেন্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো যখন I3 I4 নেগেটিভ বলছি তার মানে এটাও ইনকামিং কারেন্ট, এটাও ইনকামিং কারেন্ট, এটাও ইনকামিং কারেন্ট, এটাও ইনকামিং কারেন্ট। তার মানে ইন জেনারেল আমরা বলতে পারি সামেশন I উইথ সাইন ইকুয়াল টু 0। তার মানে কি, অন্তর্মুখী প্রবাহ মাত্রার বীজগণিতিক যোগফল 0, আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার দেখো উল্টোটাও সত্য, যদি আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতাম তাহলে তো সঠিক, যে I3 প্লাস I4 is equal to I1 plus I2। in that case I1 I2 কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসতাম এবং তখন দেখো এই সমীকরণটা এভাবে হতো I3 plus I4 plus মাইনাস I1 plus মাইনাস I2, সমীকরণটা এইভাবে হতো এবং সেইটা ইকুয়াল টু 0। তখনও আমরা এখানে বলতে পারি সামেশন I, কিন্তু সেক্ষেত্রে দেখো I3 I4 ছিল আউটগোয়িং কারেন্ট এবং মাইনাস I1 মাইনাস I2 কি হয়েছে, এ তো অ্যাকচুয়ালি পজিটিভের সময় I1 I2 কি ছিল, ইনকামিং। তাহলে যখন এটা মাইনাস হয়ে গেছে তার মানে এটা আউটগোয়িং, তার মানে এই দুটো আউটগোয়িং, এই দুটো আউটগোয়িং। তাহলে এখানে সামেশন I ইকুয়াল টু 0 মানে হচ্ছে বহির্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0। তার মানে দেখো আমরা যখন কেসিএলটাকে ইউজ করব আমরা তিন রকম ফর্মে ইউজ করতে পারি। ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, সমস্ত ইনকামিং কারেন্টের সাম 0, সমস্ত আউটগোয়িং কারেন্টের সাম 0। কিন্তু আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো যে কোনো একটা প্রসেসকে ফলো করার প্রবলেমে বারবার। তাহলে কি হবে, তোমাকে একটা ডিসাইড করতে হবে যে আমি কোন জিনিসটাকে বারবার ফলো করবো। সেই অনুযায়ী যদি তুমি প্রত্যেক প্রবলেম করতে থাকো তাহলে তোমার ওটা প্র্যাকটিস হয়ে যাবে, না হলে কি হবে, কনফিউজড হবে। ওই জন্য দেখবে এই চ্যাপ্টারের বিশেষ করে যে নিউমারিক্যালস থাকে বা এক্সাম্পলস থাকে, বইগুলোতে যে এক্সাম্পলস বা নিউমারিক্যালস গুলো করা থাকে, স্টুডেন্টরা কনফিউজড হয় এই কারণে কোনো জায়গায় কোনো বইতে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট ইউজ করে, কোনো বইতে সামেশন I ইকুয়াল টু 0 মানে অন্তর্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক সাম 0 করে, তো কোনো জায়গায় বহির্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক সাম 0 করে। তো আমি ওই জন্য তিনটে ফরম্যাটে এখানে দিয়ে রেখেছি। কিন্তু আমি যে প্রসেসটাতে প্রবলেম করতে বা করাতে পছন্দ করি সেটা হচ্ছে যে বহির্মুখী প্রবাহ মাত্রার যোগফল 0 ধরে। তাহলে দেখো যদি আমরা বহির্মুখী প্রবাহ মাত্রার যোগফল 0 ধরি তাহলে কি হবে ব্যাপারটা, আমরা এই সার্কিটটাতে ওইটা ধরে আমরা এই লটাকে আবার অ্যাপ্লাই করবো। দেখো সেক্ষেত্রে কি হবে, দেখো এই পয়েন্টটার কথা আমরা যদি বলি, এখন আমরা যদি ভেবে নিই যে I1 I2 I3 এবং I4 এরা প্রত্যেকেই বহির্মুখী, তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম I1 I2 তো অন্তর্মুখী, কিন্তু I4 I3 অলরেডি বহির্মুখী। তাহলে দেখো এইটাও যদি বহির্মুখী হয়, এটাও যদি বহির্মুখী হয়, আর এইটাকেও যদি আমরা বহির্মুখী হিসাবে ধরে নিই, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি আমরা বলি x, তাহলে x দেখো সবার থেকেই বড়। কারণ দেখো প্রবাহ মাত্রা সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। তাহলে x কে যদি আমরা সবার থেকে বড় ধরে নিই তাহলে দেখো এর ডাইরেকশন এইদিকে হবে হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। এখন প্রবাহ মাত্রা মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এই যদি আমরা মনে করো আমরা বলি I4 কারেন্ট ইকুয়াল টু কত হওয়া উচিত, x মাইনাস V4। দেখো x মাইনাস V4 ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স R4। তাহলে এটা হয়ে গেল I4 এবং এটা বহির্মুখী কারেন্টকে রিপ্রেজেন্ট করছে। কেন, তার কারণ x মাইনাস V4 মানে আমরা ধরে নিয়েছি x ইজ গ্রেটার দেন V4। সিমিলারলি দেখো I1 এর কথা আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো না I1 ইকুয়াল টু আমরা লিখতে পারি x মাইনাস V1 আপন R1। তাহলে এটাও কি প্রকাশ করছে, একটা বহির্মুখী কারেন্টকে প্রকাশ করছে। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো অ্যাকচুয়ালি অন্তর্মুখী ছিল, তাহলে আমরা কেন এক্সটাকে গ্রেটার দেন ধরলাম। দেখো ইন জেনারেল আমরা এক্সটাকে গ্রেটার দেন ধরেছি ফর ক্যালকুলেশন পারপাস। যদি মনে করো সাপোজ এক্স কম হয়, V1 এর থেকে কম হয়, তাহলে অটোমেটিক্যালি এক্স নেগেটিভ চলে আসবে। কারণ দেখো x মাইনাস V1 এর ক্ষেত্রে আমরা যেহেতু এক্সটাকে পজিটিভ ধরেছি তাই তো আমরা x মাইনাস V1 লিখেছি, আদারওয়াইজ তো আমরা V1 মাইনাস x লিখতাম। কিন্তু দেখো যখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে সমস্ত আউটগোয়িং কারেন্টের সাম 0, তখন কিন্তু আমরা
এক্সটাকে পজিটিভ ধরে করব, যদি কোনো জায়গায় এক্স নেগেটিভ হয় বা এক্স এর ভ্যালু কম হয় অটোমেটিক্যালি প্রবলেমে বেরিয়ে চলে আসবে। সিমিলারলি যদি আমরা অন্তর্মুখী কারেন্ট ধরতাম তাহলে সেক্ষেত্রে V1 V2 V3 V4 সবাইকে এক্স এর থেকে বড় ধরতাম, তখন আমরা এইভাবে লিখতাম V4 মাইনাস এক্স আপন R4, V1 মাইনাস এক্স আপন I1। তাহলে আমাদেরকে একটা জায়গায় স্টিক হতে হবে যে আমরা কিভাবে ইউজ করব ফর্মুলাটাকে। তাহলে আমরা কিভাবে ইউজ করছি না, বহির্মুখী প্রবাহ মাত্রা সাম জিরো, তার মানে আমরা এক্সটাকে গ্রেটার ধরবো এবং এক্স থেকে স্টার্ট করব। এবং যদি সমস্ত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল আমরা শূন্য বলি তাহলে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 সব জিরো হবে, যেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি, এই ইকুয়েশনটা ইউজ করছি আমরা। তাহলে দেখো I1 এর জন্য x মাইনাস V1 বাই R1, এখানে x মাইনাস V2 বাই R2, x মাইনাস V3 বাই R3 এবং x মাইনাস V4 বাই R4। তাহলে বহির্মুখী প্রবাহ মাত্রার যোগফল শূন্য হয়ে গেল। এই সমীকরণটাকে সমাধান করে আমরা এইখান থেকে কিন্তু x কত সেটা পেয়ে যাব, x কত পেয়ে যাব। এবারে দেখো সিমিলারলি আমরা উল্টোটা করতে পারতাম, যদি আমরা V1 V2 V3 কে আগে ধরতাম, দেখো সেম ইকুয়েশন যদি আমরা এখানে লিখতাম এরকম ভাবে V1 মাইনাস এক্স, V2 মাইনাস এক্স, V3 মাইনাস এক্স, V4 মাইনাস এক্স, কোনো সমস্যা ছিল না, কারণ মাইনাসটা কমন নিলে এটা রাইট সাইডে জিরো আছে, সেম সমীকরণ চলে আসতো। ওই জন্য আমরা বলছি যে এই দুটো সমীকরণই আসলে সেম, কিন্তু আমরা একটা জায়গায় স্টিক থাকবো, ওইটাই ঠিক আছে। আমরা এক্সটাকে মানে যে পয়েন্টের পোটেনশিয়ালটা আমাদেরকে বের করতে হবে, যে ব্রাঞ্চ পয়েন্টটা আমরা ধরে নেবো যে সেইখান থেকে সব প্রবাহ মাত্রা আউটওয়ার্ডস, তাহলে আমাদের প্রবলেম করতে সুবিধা হবে। তাহলে একটা প্রবলেম করলে বোঝা যাবে। দেখো এখানে আমি একটা প্রবলেম দিয়েছি যে 5 ওহম 10 ওহম 4 ওহম 6 ভোল্ট 10 ভোল্ট এবং 8 ভোল্ট একটা সার্কিট রয়েছে, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা আমি সমাধান এখানে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করতে হবে এটা। ওকে, দেখো প্রথমে সাপোজ মনে করো এখানে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, তাহলে দেখো যদি আমরা 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত জানতে চাই, ভালো করে বুঝো, তাহলে আমরা এই পয়েন্টের পোটেনশিয়ালটা খুব জরুরি, কারণ এদিকের পোটেনশিয়াল তো 6 ভোল্ট দেওয়া আছে, তাহলে মানে মেনলি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স আমার প্রয়োজন। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আপন রেজিস্ট্যান্স করলে আমি কারেন্ট পাবো। সিমিলারলি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমার জানা থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বাই 10 করলে এখানেও প্রবাহ মাত্রা পাবো। সিমিলারলি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি আমার জানা থাকে তাহলে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আমি বলতে পারবো। তাহলে দেখো আমরা প্রথমে ধরে নিই যে এই পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে এক্স, এটাকে আমরা ব্রাঞ্চ পয়েন্ট হিসাবে ইউজ করছি। তাহলে এইখানের পোটেনশিয়াল কত হবে দেখো, সেটা এই ব্যাটারিটার উপর নির্ভর করবে, কারণ যেহেতু এটা 6 ভোল্টের একটা ব্যাটারি, তার মানে এর ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 6। তাহলে ভোল্টেজ ডিফারেন্স যদি 6 হয় তাহলে আমরা বলতেই পারি এদিকটা হাই ভোল্টেজ এদিকটা লো ভোল্টেজ, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি আমরা 0 ধরে নিই তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল 6 হবে, কারণ দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 6। সিমিলারলি দেখো এইটা যদি 10 ভোল্ট আছে তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ধরি এই পয়েন্টের পোটেনশিয়াল হয়ে যাবে 10। সিমিলারলি এটার ক্ষেত্রে দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ধরি এই পয়েন্টের পোটেনশিয়াল হয়ে যাবে 8, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স 8 ভোল্ট। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এই তিনটে পয়েন্ট দেখো 0 0 0 আমি ধরেছি, কেন ধরেছি, কারণ এই তিনটা হচ্ছে যে ডাইরেক্টলি কানেক্টেড, এদের প্রত্যেকটা বিন্দুতে পোটেনশিয়াল সেম হওয়া উচিত। মনে করো সাপোজ তোমরা যদি প্রবলেমটাকে এইভাবে করতে চাও, মনে করো যে এই পয়েন্টের পোটেনশিয়াল তোমরা 0 না ধরে সাপোজ এই পয়েন্টের পোটেনশিয়াল তোমরা ধরতে চাইছো 10 ভোল্ট, দেখো সাপোজ আমি ধরলাম বা 20 ভোল্ট, যাও কিছু একটা অন্য কিছু একটা ধরতে চাইছো, মনে করো সাপোজ যে কোনো খুশি ধরে তোমরা করতে পারো, কিন্তু 0 ধরলে সবচেয়ে ক্যালকুলেশন সুবিধা হবে। মনে করো সাপোজ এটা আমি 20 ভোল্ট ধরেছি, তাহলে এইটা কত হবে, এটা 26 ভোল্ট হয়ে যাবে, কারণ ডিফারেন্স 6 থাকতে হবে। কিন্তু দেখো এই পয়েন্টে যদি 20 ধরি এই পয়েন্টটাকে আমাকে 20 ধরতে হবে, এই পয়েন্টটাকে আমাকে 20 ধরতে হবে, কারণ এটা ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে এটা যদি 20 হয় তখন এটা হয়ে যাবে 30, দেখো এটা যদি 20 এটা হয়ে যাবে 28। তাহলে এইভাবে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন তোমাকে আগে করতে হবে। তাহলে সেই জন্য আমি বলতে চাইছি যে আমরা কি করব, সবসময় আমরা 0 ধরবো একটা পোর্শনকে, তাহলে কি আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি আমরা এই পয়েন্টে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে কি দেখো আমরা কি বলেছি, যে পয়েন্টটাকে আমরা ব্রাঞ্চ পয়েন্ট ধরবো সেই পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা সবচাইতে বেশি ধরবো। তাহলে আমরা এই পয়েন্টে যদি পোটেনশিয়াল সবচাইতে বেশি ধরি তাহলে এখান থেকে আউটগোয়িং প্রবাহ মাত্রা এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে। তাহলে এই 5 ওহম রেজিস্ট্যান্সের জন্য আউটগোয়িং প্রবাহ মাত্রা হয়ে যাবে x মাইনাস 5/6, সরি x মাইনাস 6/5, পোটেনশিয়াল ডিফারেন্স কত x মাইনাস 6/5 এটা হয়ে গেল এই প্রবাহ মাত্রা। সিমিলারলি এই দিকের প্রবাহ মাত্রা হবে x মাইনাস 8, বীজগাণিতিক সাম 0 করবো, x মাইনাস 8/10 প্লাস হয়ে যাবে দেখো x মাইনাস 10/4, এইটা ইকুয়াল টু আমরা 0 করবো। এটা ইকুয়াল টু 0 করে এটাকে সমাধান করলে এখান থেকে x ইকুয়াল টু কত তোমাদের বেরিয়ে আসবে। একবার যখনই x বেরিয়ে যাবে তখন তোমরা এইটাও নির্ণয় করতে পারবে, যেটা কিনা 5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা,
এইটাও নির্ণয় করতে পারবে যেটা কিনা 10 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এইটাও নির্ণয় করতে পারবে যেটা কিনা 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। তাহলে প্রথমে ইকুয়েশনটা সেট করব বা ইউজিং কেসিএল, যে সমস্ত অন্তর্মুখী বহির্মুখী প্রবাহ মাত্রার সাম 0, সেখান থেকে x ইকুয়াল টু বের করব, দিয়ে ইন্ডিভিজুয়ালি যখন আমরা 5 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা বলবো, যদি সেটাকে i5 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে i5 কত হবে, x - 6/5। তাহলে প্রথম ইকুয়েশন থেকে x বেরিয়ে গেছে, পরের ইকুয়েশনে x টা বসিয়ে দিলে i5 বেরিয়ে যাবে। এবারে মনে করো সাপোজ যেমন হলো যে i5 তোমার নেগেটিভ বেরিয়ে গেল, তার মানে হচ্ছে আমরা যেদিকে কারেন্টটা ধরছিলাম কারেন্টটা সেই দিকে হবে না, উল্টো দিকে হবে। এই জন্যই আমরা বললাম যে কেসিএল বা কেসিএল যখন আমরা ইউজ করছি কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ পয়েন্টে, তখন আমরা এটা কেয়ারই করছি না যে প্রবাহ মাত্রা অভিমুখ আসলে কোন দিকে, আমরা সবসময় ধরে নিচ্ছি প্রবাহ মাত্রাগুলো বহির্মুখী হবে। যদি নেগেটিভ আসে কোনোখানে আনসার, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওইখানটায় প্রবাহ মাত্রা অন্তর্মুখী হবে, ব্যাস। সিমিলারলি তোমরা উল্টোটাও করতে পারো, যে যদি আমরা অন্তর্মুখী প্রবাহ মাত্রা বীজগাণিতিক যোগফল 0 ধরে করি, তাহলে পজিটিভ বেরোলে অন্তর্মুখী মানবো, নেগেটিভ বেরোলে বহির্মুখী মানবো, তাহলে যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। ওকে, কিন্তু যদি প্রথম সমীকরণটা ইউজ করো যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, সেখানে একটা মেন সমস্যা হচ্ছে তোমাকে সার্কিটটা দেখে এই ডাইরেকশনটা প্রথমে ঠিক করতে হবে যে কোনগুলো ইনকামিং কারেন্ট এবং কোনগুলো আউটগোয়িং কারেন্ট, যেখানে নাম্বার অফ ব্যাটারির সংখ্যা বেশি থাকলে অনেক সময় সমস্যা হতে পারে। সেই জন্য আমরা ইউজ করব কেসিএল এর যে লাস্ট দুটো ফর্ম, হয় অন্তর্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0, না হয় বহির্মুখী প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0। ওকে, নেক্সট প্রবলেমটা তোমরা নিজেরা করবে। দেখো আমি আরেকবার এটার পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা জাস্ট করে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে। মনে করো সাপোজ এই পয়েন্টটাকে আমরা বললাম যে এক্স, তাহলে এখানে 20 ভোল্ট আছে। এবার এখানে একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, যদি মনে করো আমরা এই তিনটে পয়েন্টের পোটেনশিয়াল 0 ধরি, তিনটে ডাইরেক্টলি কানেক্টেড আছে 0 0 0, তাহলে দেখো এইটা তো হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তাহলে কি হবে, এটা যদি লো ভোল্টেজ মাইনাস, তাহলে এটা যদি 0 হয় তাহলে এই দিকটা কত হবে, -20, কারণ ডিফারেন্সটা 20 থাকতে হবে। কিন্তু এই দিকটা যেহেতু হাই পোটেনশিয়াল, যেহেতু 0 করে দিয়েছে মাইনাস হয়ে যাবে। কিন্তু এখানে দেখো যেহেতু 0 আছে, তাহলে এখানে আমরা 10 করতে পারবো, এদিকে 0, এদিকে হাই ভোল্টেজ, এখানে 5 করতে পারবো, তাহলে হয়ে গেল। দেখো তাহলে x - -20, ইকুয়েশনটা কি হবে, দেখো ইকুয়েশনটা আমি লিখছি এখানে, দেখো ইকুয়েশনটা হয়ে যাবে x - -20 upon 2 প্লাস x - 10 upon 4 প্লাস x - 5 upon 3। তাহলে এইটা ইকুয়াল টু 0 করে আবার সেম এখান থেকে x ইকুয়াল টু আমরা নির্ণয় করব। x ইকুয়াল টু নির্ণয় করার পরে আমরা এইখানে ইন্ডিভিজুয়ালি এইটাতে বসিয়ে দিলে তিনটে কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে ভেরি সিম্পল, তোমরা কেসিএল ইউজ করতে পারবে। সিমিলারলি এই প্রবলেমটা তোমরা করে একবার প্র্যাকটিস করে দেখো। ওকে, নেক্সট দেখো আমরা ইউজ করব যে কিরশফের দ্বিতীয় সূত্র, অর্থাৎ সেকেন্ড ল অফ কেভিএল, এটা ভোল্টেজ ল বলা হয়। দেখো ভোল্টেজ লতে কি বলছে, দেখো এই যে দুটো প্রবলেম আমি করলাম, এই দুটো প্রবলেম কিন্তু কেসিএল দিয়েও করা যায়, কেভিএল দিয়েও করা যায়। কেভিএল হচ্ছে মোর জেনারেল প্রসেস কেসিএল এর থেকে, কারণ কেসিএল এ তোমরা বুঝতে পারছো আমাদেরকে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, তারপরে আমাদেরকে সেখানে এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে। কিন্তু কেসিএল এর ক্ষেত্রে, কেভিএল এর ক্ষেত্রে কি হবে, আমরা একটা লুপ কল্পনা করব, একটা লুপকে আমরা কনসিডার করব, একটা ব্রাঞ্চকে না কনসিডার করে। যেমন ধরো এখানে যদি আমি একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ মনে করো আমি এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, র্যান্ডাম যে কোনো ধরনের। এটা মনে করো সাপোজ একটা সার্কিট রয়েছে, তার সঙ্গে মনে করো এখানে আরো একটা লুপ রয়েছে, হতে পারে এইদিকে আবার একটা রয়েছে, ঠিক আছে, এরকম রয়েছে। তাহলে দেখো এখানে কি হবে, ব্রাঞ্চ পয়েন্ট, এখানে একটা ব্রাঞ্চ পয়েন্ট আছে, এখানে ব্রাঞ্চ পয়েন্ট আছে, এখানে ব্রাঞ্চ পয়েন্ট আছে। যে কোনো ব্রাঞ্চ পয়েন্টে আমরা কেসিএল ইউজ করতে পারি। কিন্তু কেভিএল যখন ইউজ করবো তখন আমরা একটা লুপকে কনসিডার করবো। মনে করো এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। একটা লুপের জন্য একটা পার্টিকুলার ইকুয়েশন হবে, যতগুলো লুপ হবে ততগুলো ইকুয়েশন হবে। সেই ইকুয়েশনগুলোকে সমাধান করলে আমরা কারেন্ট ডাইরেক্টলি পেয়ে যাবো, মানে সমীকরণগুলো কারেন্ট দিয়ে আসবে। ওখানে আমরা ভোল্টেজ দিয়ে আসছিল, প্রথমে আমরা ভোল্টেজ নির্ণয় করছি, তারপরে ওহমের সূত্র ইউজ করে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স করে কারেন্ট নির্ণয় করছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্টলি হবে। তো দেখো আমরা কিভাবে এটাকে করতে পারবো। দেখো প্রথমে আমরা কারশফের সূত্রের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট আগে দেখা যাক, ঠিক আছে। কোনো বদ্ধ লুপের মোট বিভব প্রভেদ এবং মোট তড়িৎচালক বলের যে বীজগাণিতিক যোগফল সেটা 0। মোট বিভব প্রভেদ মানে হচ্ছে যে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। যেমন ধরো এখানে কারেন্ট আই, তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে যে বিভব প্রভেদ বা ভোল্টেজ ড্রপ যেটা হবে সেটা হচ্ছে আই ইন্টু R1, ঠিক আছে। তার মানে যতগুলো আইআর হবে সামেশন আইআর, হ্যাঁ, I1 R1 হতে পারে, I2 R2 হতে পারে, I3 R3 হতে পারে। যেমন এই লুপটার ক্ষেত্রে আমরা এটা ডিসকাস করেছি, একটু পরে আমরা বোঝার চেষ্টা করবো বিষয়টাকে। তার আগে স্টেটমেন্টটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে মোট বিভব প্রভেদ মানে কি, সামেশন আইআর, এবং মোট তড়িৎচালক বল মানে সামেশন ই,
মানে যতগুলো ব্যাটারি থাকবে সেই ব্যাটারিগুলো যে তড়িৎ চলক বলে বীজগাণিতিক সমষ্টি হবে। তো এগুলোর ডাইরেকশন কিরকম ভাবে আমরা নেবো, পজিটিভ এবং নেগেটিভ ডাইরেকশন, সেটা আমি একটু পরে বলছি। তো দেখো এই আইআর এবং ই দুটোই অ্যাকচুয়ালি ডাইমেনশনারি, দুটোই আসলে ভোল্টেজ ডিফারেন্স। তাহলে আমরা এগুলোকে লিখতে পারি সামেশন ডেল ভি ইজ ইকুয়াল টু জিরো। মানে অনেক সময় আমরা ফর্মুলাটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে সামেশন ডেল ভি ইজ ইকুয়াল টু জিরো, অথবা আমরা আলাদা আলাদা ভাবে বলতে পারি যে সামেশন আইআর এবং সামেশন ই ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে দেখো এই যে সূত্রটা, যেমন ধরো প্রথম সূত্রটা কি ছিল, আধানের সংরক্ষণ নীতি থেকে পাওয়া গেছিল, তেমনি দ্বিতীয় সূত্রটা আসলে হচ্ছে যে এনার্জি কনজারভেশন। এটা যে এনার্জি কনজারভেশন সেটা বুঝতে গেলে বাস এই সমীকরণ যেটা রয়েছে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা একটা কিউ দিয়ে মাল্টিপ্লাই করেছি। দেখো তাহলে কিউ ইন্টু ডেল ভি ইকুয়াল টু জিরো হয়ে গেছে। এখন কিউ ইন্টু ডেল ভি আসলে কি ডেল ইউ, কারণ তোমরা জানো যে বিভব প্রভেদের যে ডেফিনেশন ছিল ভি, সেটা হচ্ছে আসলে ওয়ার্ক ডান ডিভাইড বাই আধান ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে আসলে কিউ ইন্টু ভি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে কিউ ভি। তাহলে কিউ ইন্টু ভি আসলে এটা হচ্ছে যে ওয়ার্ক ডান টার্ম, বা এই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে কনজার্ভ থাকে তোমরা জানো। তাহলে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এনার্জি টার্ম। তাহলে এই কিউ ইন্টু ডেল ভিটাকে আমরা বলতে পারি ডেল ইউ। তাহলে হচ্ছে ডেল ইউ ইকুয়াল টু জিরো। এখন দেখো ডেল ইউ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে কারশফের দ্বিতীয় সূত্রের শক্তির সংরক্ষণ নীতি অনুসরণ করে। তাহলে এই দুটো এখানে কোশ্চেন হয় যে কারশফের প্রথম সূত্রটা কোন নীতিকে ফলো করে, আধানের সংরক্ষণ নীতি। দ্বিতীয় সূত্রটা কোন নীতিকে ফলো করে, শক্তির সংরক্ষণ নীতি। এই দুটো কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় আসে। এবার আমরা দেখো এটার আমরা অ্যাপ্লিকেশনটা দেখবো যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি একটা লুপে, কিরচফের দ্বিতীয় সূত্রটাকে। তার আগে বলি সাইন কনভেনশনটা আমরা কিভাবে ইউজ করবো। দেখো প্রথমে ছোট লুপটার ক্ষেত্রে করি, একটা সিঙ্গেল লুপের ক্ষেত্রে। তারপর আমরা এইটাতে দেখবো যেখানে ডবল লুপ আছে, মানে দুটো লুপ আছে। তাহলে দেখো এখানে বেসিক্যালি আমরা কিরচফের সূত্রটাকে কিভাবে আমরা ব্যবহার করি সেটা তোমাদেরকে বুঝতে হবে, মানে সাইন কনভেনশনটা বুঝতে হবে। দেখো সাইন কনভেনশনটা যখন আমরা নেবো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট অব্দি যখন আমরা যাবো, কিভাবে আমরা নেবো সাইন কনভেনশন, তোমরা সবসময় এটা খেয়াল রাখবে যে ডাইরেকশনে কারেন্ট আমরা অ্যাজিউম করবো। মনে করো এই লুপে আমরা কারেন্টটা এই ডাইরেকশনে অ্যাজিউম করেছি, মানে কারেন্টটা এইভাবে যাবে। প্রথমত হচ্ছে কারেন্টের অ্যাকচুয়াল ডাইরেকশন অ্যাজিউম করার কোনো প্রয়োজন নেই, তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডাইরেকশনে তোমরা কারেন্ট চুজ করতে পারো। তাহলে আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এরকম ভাবে কারেন্টের ডাইরেকশন চুজ করলাম। এইবারে দেখো আমরা কিভাবে সাইন কনভেনশন নেবো। তাহলে এই ডাইরেকশনে কারেন্ট নিয়েছি, তার মানে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে দেখো কারেন্ট সবসময় আমরা কি জানি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, যেরকম আমরা অ্যাজিউম করেছি। তার মানে এই রেজিস্ট্যান্সের এই পোর্শনটা অবশ্যই হাই হবে, এই পোর্শনটা অবশ্যই লো হবে। সিমিলারলি এই পাশে যাচ্ছে এই পোর্শনটা অবশ্যই হাই হবে, এই পোর্শনটা অবশ্যই লো হবে। কিন্তু ব্যাটারির ক্ষেত্রে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ যেরকম আছে সেরকমই থাকবে, কারণ দেখো এই ব্যাটারিটার ক্ষেত্রে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এই ব্যাটারির ক্ষেত্রে এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। এবার দেখো যখন আমরা ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট আমরা এগোবো, তখন কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, তার মানে পোটেনশিয়াল ড্রপ হবে। প্লাস থেকে মাইনাস যাচ্ছে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাচ্ছে, মানে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে কত পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়েছে, মাইনাস IR1। কেন মাইনাস, কারণ হাই থেকে লোতে যাচ্ছে। এখানেও দেখো হাই থেকে লোতে গেছি, তাহলে যে ইটুটা কি হবে, ইটুটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস ইটু। সিমিলার দেখো এখানে কি আছে, হাই থেকে লো, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস IR2। কারেন্টটা কি আছে, তারপর দেখো এখানে কি লো থেকে হাই, মাইনাস থেকে প্লাস, লো থেকে হাই, তাহলে প্লাস E1। এই যে সামটা আমরা বলছি এই সামটা কিন্তু জিরো হবে। ঠিক আছে, দেখো এইটাই আমি এখানেও লিখেছি সেম ফর দ্য লুপ ABCD, মাইনাস I1R1 মাইনাস E2 মাইনাস এটা I2 লেখা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি I1ই হবে কারণ একটাই কারেন্ট আছে, I1R2 প্লাস E1 ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে দেখো ফাইনালি যেটা হলো, এটা যদি আমি IR গুলোকে যদি আলাদা করি তাহলে মাইনাস I1R1 মাইনাস I1R2, আর E গুলোকে যদি আলাদা করি E1 মাইনাস E2। এই E1 মাইনাস E2 কে আমরা বলছি ডেল ই, এবং এই I1R1 মাইনাস I1R2 টাকে আমরা বলছি সামেশন অফ IR, এটা হচ্ছে সামেশন অফ E। ওই জন্য আমরা এখানে লিখেছিলাম যে এইভাবে আমরা বলতে পারি সামেশন অফ IR সামেশন অফ E ইকুয়াল টু জিরো, বা সামেশন ডেল ভি ইকুয়াল টু জিরো। কিন্তু তোমাদেরকে এখানে সাইন কনভেনশনটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। সাইন কনভেনশনটা আমি আবার বলছি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই আমরা ইন দ্য ডাইরেকশন অফ রেজিস্ট্যান্স, আমরা ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট যাবো, তখনই সেটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবো। তাহলে সবসময় সেটা ভোল্টেজ ড্রপ হবে, মানে সেটা IRটা সবসময় নেগেটিভ হবে যদি ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট যায়। আর যদি অপোজিট টু ডাইরেকশন অফ কারেন্ট যায়, মনে করো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এই দিক থেকে মনে করো এই দিকে যাচ্ছে, তো মনে করো এটা প্লাস এটা মাইনাস, আমরা এইভাবে ধরেছি কারেন্ট, এই বরাবর কারেন্টটাকে আমরা এজিউম করে নিয়েছি অলরেডি রেজিস্ট্যান্স R। তাহলে যখন আমরা এই বরাবর লুপে যাব তখন কিন্তু হয়ে যাবে মাইনাস IR, কিন্তু যদি আমরা উল্টো যে এই বরাবর যাই তখন কিন্তু হয়ে যাবে প্লাস IR। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো তোমরা একটাই রুল সবসময় ফলো করবে, তাহলে ভুল কম হবে। ঠিক আছে, তাহলে সবসময় জানবে যে কারেন্ট যদি আমরা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাই তাহলে ভোল্টেজ ড্রপ হবে, নেগেটিভ হবে।
সিমিলারলি ব্যাটারির ক্ষেত্রে যদি আমরা ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যাই, মানে সেটাও অ্যাকচুয়ালি হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল নেগেটিভ হবে। তাহলে সেটা এখানে আমরা একবার অ্যাপ্লাই করে দেখি দুটো লুপের ক্ষেত্রে। তাহলে প্রথমে একটা লুপ আছে এবিসিডি লুপ। এবিসিডি লুপটার ক্ষেত্রে দেখো এই বরাবর এই প্রথম লুপটাতে কারেন্ট ধরেছে I1, তার মানে এই বরাবর I1 কারেন্ট যাচ্ছে এই বরাবর এইদিকে। কিন্তু দেখো এইখানে যখনই কোনো মাঝখানে রেজিস্ট্যান্স থাকবে, দেখুন এইখানে কারেন্ট আমরা কত ধরবো, এই বরাবর তো I1 আছে, কিন্তু এই I2 দেখো এই বরাবর যাচ্ছে, তাহলে এইখানটাতে কারেন্ট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আসলে I1 মাইনাস I2। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, কারণ দেখো আমরা ফার্স্ট লুপটার ক্ষেত্রে বলছি, ফার্স্ট লুপটার ক্ষেত্রে আমরা I1 কে প্রায়োরিটি দেবো, তাহলে I1 এই বরাবর আছে, কিন্তু I1 কে অপোজ করছে কি এইদিকে I2, তাহলে এই মিডল রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে কিন্তু নেট কারেন্টটা হয়ে যাবে I1 মাইনাস I2। ঠিক আছে, তারপরে এই দিক থেকে এইদিকে যাবো, তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, এই বরাবর আসছে এটা মাইনাস এটা প্লাস। তাহলে প্রথম লুপটার ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, দেখো প্রথম লুপটার ক্ষেত্রে ফার্স্ট টার্মটা কি হবে, ফার্স্ট টার্মটা যদি আমরা এইখান থেকে স্টার্ট করি E1 থেকে, যেখান থেকে খুশি আমরা স্টার্ট করতে পারি ওইখানেই ফিরে আসতে হবে। তাহলে এইখানে আমরা স্টার্ট করছি, তাহলে মাইনাস টু প্লাস, দেখো মাইনাস টু প্লাস হচ্ছে, তাহলে প্লাস E1, তারপরে দেখো এখানে প্লাস টু মাইনাস হচ্ছে, তার মানে মাইনাস I1 R1, তারপরে এখানেও দেখো ধনাত্মক টু ঋণাত্মক ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট যাচ্ছি, তাহলে মাইনাস I1 মাইনাস I2 ইন্টু R3 ইকুয়াল টু 0। তাহলে এটা ফার্স্ট লুপটার ক্ষেত্রে হয়ে গেল। সিমিলারলি যখন দেখো সেকেন্ড লুপটার ক্ষেত্রে যাচ্ছি, সেকেন্ড লুপটার ক্ষেত্রে কি হবে, দেখো মাঝখানের রেজিস্ট্যান্সটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে তোমাকে। তাহলে দেখো সেকেন্ড লুপটার ক্ষেত্রে আমরা I2 কে প্রাধান্য দেবো, তাহলে এইখানে যে কারেন্টটা হবে সেকেন্ড লুপটার ক্ষেত্রে আমরা যে কারেন্টটা চুজ করবো সেটা হচ্ছে I2 মাইনাস I1, কারণ দেখো I2 কে অপোজ করছে I1, উল্টো দিকে I2 মাইনাস I1। এবার দেখো সেকেন্ড লুপটার ক্ষেত্রে মনে করো আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম, এই পয়েন্ট থেকে, তাহলে এই রেজিস্ট্যান্সের কারেন্ট কত I2, তাহলে কত হবে সেটা অবশ্যই মাইনাস I2 R2। তারপর দেখো এটা প্লাস থেকে মাইনাস আসছে এই বরাবর, তাহলে প্লাস থেকে মাইনাস মানে মাইনাস হয়ে গেল E2। তারপর দেখো এখানে আবার এই বরাবর যাচ্ছে, কারেন্টের ডাইরেকশনই যাচ্ছি প্লাস থেকে মাইনাস, তাহলে কি হবে I2 R4। তারপর দেখো এখানে মাইনাস থেকে প্লাস যাচ্ছি, আবার পজিটিভ হয়ে গেল E3। তারপর দেখো এটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছি তখন কি হবে মাইনাস ইন দ্য ডাইরেকশন কারেন্ট যাচ্ছি, দেখো তাহলে মাইনাস তো হবেই, কিন্তু কারেন্টটা কত ধরবো আমরা I2 মাইনাস I1, এই মাঝখানে রেজিস্ট্যান্সটা কারেন্ট কত হবে I2 মাইনাস I1 ইন্টু R3। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমরা প্রয়োজনীয় রাশিগুলো পাবো। তাহলে এইভাবে আমরা KVL বা কিরচফস ভোল্টেজ লটা কিন্তু ইউজ করতে পারবো। ওকে, তো তোমরা এই প্রবলেমগুলো একটু চেষ্টা করবে। আমি তোমাদেরকে বলি, দেখো কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পূর্ববর্তী প্রতিটি প্রশ্নের সমাধান করো। পূর্ববর্তী প্রতিটি প্রশ্ন বলতে আমরা KCL দিয়ে যেগুলো করছিলাম, দেখো এগুলোর ক্ষেত্রে যদি তোমরা লিখতে চাও, দেখো আমি একটু লিখে দেখাচ্ছি তোমাকে সমীকরণটা, সমাধানটা তোমরা করবে। আমি জাস্ট সমীকরণটা লিখে দেখাচ্ছি যে কিরকম ভাবে সমীকরণটা লেখা উচিত। দেখো তাহলে প্রথম লুপটার ক্ষেত্রে আমরা মনে করো কারেন্ট ধরেছি I1, তাহলে এই বরাবর I1 ধরলাম, তাহলে এইখান থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে ফার্স্ট টার্মটা কত হবে মাইনাস 5I1, পজিটিভ টু নেগেটিভ আছে। তারপরে এইখানে কত হবে, দেখো এটা যদি I1 হয়, এই লুপে যদি I2 হয়, তাহলে এটা কত হবে মাইনাস I1 মাইনাস I2 হয়ে যাবে, ইন্টু রেজিস্ট্যান্স কত 4। তারপরে দেখো এটাকে প্লাস থেকে মাইনাস আছে, তার মানে মাইনাস 10 হয়ে গেল, আর এইদিকে যখন আসছে দেখো মাইনাস থেকে প্লাস, তাহলে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তোমরা একটা ইকুয়েশন পেয়ে গেলে। সেকেন্ড ইকুয়েশন দ্বিতীয় লুপটা থেকে পাবে, দেখো এইখান থেকে আমরা স্টার্ট করি কত হবে মাইনাস 10 ইন্টু I2, তারপরে এখান থেকে প্লাস থেকে মাইনাস আসছে মাইনাস 8, তারপরে দেখো এইদিকে আবার মাইনাস থেকে প্লাস যাচ্ছে মানে প্লাস 10, তারপরে আবার দেখো এইদিকে যখন যাচ্ছে প্লাস থেকে মাইনাস যাচ্ছে, তার মানে মাইনাস 4 ইন্টু I2 মাইনাস I1 হয়ে যাবে ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2। এই দুটো সমীকরণ সমাধান করলে তোমরা I1 I2 পেয়ে যাবে। ওকে, এইখানেও একই রকম ব্যাপার, যদি মনে করো I1 নেগেটিভ বেরোয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ডাইরেকশনে ধরেছি তার উল্টো ডাইরেকশন হবে, যদি পজিটিভ বেরোয় তাহলে বুঝতে আমরা যে ডাইরেকশনে ধরেছি ওই ডাইরেকশনই হবে। ওকে, তাহলে আমরা নেক্সট যেটা স্টার্ট করব সেটা হচ্ছে যে কারশফের সূত্রের পরে আমাদের যেটা রয়েছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ সম্পর্কে আমরা এবার দেখি। এটা একটা অ্যাপ্লিকেশন, বিশেষত একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, যেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি একটা অ্যাপ্লিকেশন বলতে পারি। এই ইনস্ট্রুমেন্টটার সাহায্যে আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো, কোনো একটা আননোন রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। ওকে, তো প্রথমে দেখবো হুইটস্টোন ব্রিজ আসলে কি। হুইটস্টোন ব্রিজ একটা সিম্পল ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটা 5টি রোধের সমবায়। এখানে দেখো 5টি রোধ রয়েছে, P Q R S এবং মাঝখানকার ডাব্লিউটা বেসিক্যালি একটা গ্যালভানোমিটারের রোধ আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 5টি রোধের সমবায়। এই সমবায়টির সাহায্যে আমরা কি করি, কোনো অজানা রোধের মান নির্ণয় করা যায়, কোনো একটা আননোন রেজিস্ট্যান্সের মান আমরা নির্ণয় করতে পারি। যেখানে কি হবে, দেখো এই যে 4টা যে রেজিস্ট্যান্স রয়েছে P Q R S, এর মধ্যে একটি রেজিস্ট্যান্স আননোন হবে। মনে করো S রেজিস্ট্যান্সটি আননোন, তাহলে যদি আমরা P
পি কিউ আর এর ভ্যালু জানি, সেখান থেকে আমরা এস নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে মাঝখানে যে রোধটা রয়েছে ডাব্লিউ, বা যেটাকে আমরা জি দিয়ে অনেক সময় প্রকাশ করে থাকি গ্যালভানোমিটারের রোধ, এই রোধটার এখানে বিশেষ কোনো রোল নেই। কেন নেই? কারণ হচ্ছে যে সার্কিটে যখন সাম্যাবস্থায় চলে আসবে, যেটাকে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন বলা হয়, তখন কি হবে, এই পোর্শনটা দিয়ে, এই ব্রাঞ্চটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের যে যে পার্ট সেটা শূন্য হবে, মানে গ্যালভানোমিটারে কোনো কারেন্ট ফ্লো করবে না। সেই পরিস্থিতিতে কি হবে, যখন এই দুটো পয়েন্টের ভোল্টেজ সেম হয়ে যাবে, এই দুটো পয়েন্টে যদি ভোল্টেজ মানে এক্স ওয়াই দিয়ে, যেটা আমি ডিনোট করেছি এখানে, এক্স ওয়াই যদি সেম হয়ে যায় ভোল্টেজ, তাহলে কি হবে, কোনো কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট বাস এই বাসটাতে যাবে, এই বাসটা কারেন্ট ফ্লো করবে। সেই ক্ষেত্রে পি কিউ এবং আর এস এর মধ্যে একটা রিলেশন রয়েছে, যেটাকে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন বলা হয়। তার সাহায্যে আমরা ফোর্থ রোধটার মান নির্ণয় করতে পারি। মানে যদি আমরা এসটাকে ফোর্থ রোধ বলি, তাহলে পি আর কিউ যদি জানা থাকে, তাহলে আমরা এস নির্ণয় করতে পারবো। এসটাকে আমরা ধরে নিতে পারি আননোন রেজিস্ট্যান্স। তো দেখো বেসিক্যালি এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আসলে কি না, এই পি কিউ আর এস এর মধ্যে যে কন্ডিশনটা ফলো করে, সেটা হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রিলেশনটা। তো এই রিলেশনটা আমরা প্রুভ করবো বেসিক্যালি। হ্যাঁ, এই রিলেশনটা প্রুভ করার জন্য আমরা দুটো মেথড ইউজ করতে পারি। একটা হচ্ছে সিম্পল ওহমস ল দিয়ে আমরা এটাকে নির্ণয় করতে পারি, আবার কেসিএল কেভিএল দিয়েও করা যায়। তো কেসিএল কেভিএলটা হচ্ছে মোর পপুলার, তো আমরা দেখবো কেসিএল কেভিএল দিয়ে কিভাবে করা যায়। এবং ওহমের সূত্র দিয়ে তো খুব সিম্পল হয়েই যাবে, কিন্তু কেসিএল কেভিএলটা অনেক সময় উল্লেখ করা থাকে এক্সামে, পরীক্ষাতে, যে বা ইউজিং কিরচফস ল বা কার্শফের সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজের যে প্রতিমিত অবস্থার শর্ত বা যে ব্যালেন্স কন্ডিশন সেটা নির্ণয় করো। ওকে, তো সেটা হচ্ছে কি না, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো দেখো আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারবো। তো প্রথমে হচ্ছে মেথড ওয়ান, যেটা বা ইউজিং ওহমস ল, তোমরা করতে পারো ইজিলি। এটা আমি একবার বলে দিচ্ছি ওহমস লটা, তারপর আমরা যেটা মেন টপিকস আমাদের, সেটা হচ্ছে কিরচফস ল এর সাহায্যে কিভাবে করতে পারবো। তো দেখো এখানে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, পাঁচটা রোধ রয়েছে। একটা হচ্ছে পি, কিউ, আর এবং এস। ঠিক আছে, এখানে দেখো কারেন্ট ভেরি সিম্পল, এটি একটা ভোল্টেজ হয়, ব্যাটারি হয়, ব্যাটারি যার ভোল্টেজ ডিফারেন্স ভি। তাহলে এখানে একটা মোট কারেন্ট হচ্ছে আই, আই কারেন্টের দু ভাগে ভাগ হবে, একটা হচ্ছে আই ওয়ান, একটা হচ্ছে আই টু। এখানে আমরা প্রথমে ধরে নিয়েছি যে ব্যালেন্সড অবস্থায় কি হবে না, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে এই ব্রাঞ্চে যদি কোনো কারেন্ট না আসে, তাহলে আই ওয়ান কারেন্ট সিম্পলি এইভাবে ফ্লো করবে এবং আই টু কারেন্ট সিম্পলি এইভাবে ফ্লো করবে, এবং দুজন গিয়ে মিশে আবার এই দিক থেকে আই ওয়ান আসবে, এই দিক থেকে আই টু আসবে, দুজন মিশে আবার আই হয়ে যাবে, অর্থাৎ আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু হয়ে যাবে। তো এটা হচ্ছে মেন বিষয়। এবার দেখো, যেহেতু এক্স আর ওয়াই বিন্দুর ভোল্টেজ সমান, তাহলে এক্স বিন্দুর ভোল্টেজ আমরা ভিএক্স বলেছি, আর ওয়াই বিন্দুর ভিওয়াই বলেছি, তাহলে ভিএক্স সমান আমরা ভিওয়াই ধরে নিয়েছি। তাহলে দেখো প্রথমে আমরা যদি বলি যে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএক্স, প্রথমে সাধারণভাবে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে যে ভিএক্স। ঠিক আছে, তো আর দেখো এর যেহেতু ভোল্টেজ ভি আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমরা যদি বলি ভিএ, এই পয়েন্টের ভোল্টেজ আমরা যদি বলি ভিএ, তাহলে ভিএ এবং এক্স পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিএ মাইনাস ভিএক্স, তাহলে দেখো ভিএ মাইনাস ভিএক্স সমান কত হবে, আই ইন্টু আর, সিম্পল ওহমস ল। আই মানে হচ্ছে যে আই ওয়ান এখানে, আর মানে হচ্ছে যে পি, তাহলে আই ওয়ান পি। সিমিলারলি দেখো ভিএ মাইনাস ভিওয়াই, মানে যদি আমরা এইদিকে দেখি, এই পয়েন্টটাকে যদি আমরা ভিএ বলি, এই পয়েন্টটা ভিওয়াই, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে কিউ, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিএ মাইনাস ভিওয়াই, যেটা হয়ে যাবে আই টু ইন্টু কিউ, আই আর। সিমিলারলি দেখো এই দুটো পয়েন্টের মধ্যেও হবে তাই, এর যদি ভি ওয়াই হয়, তাহলে ভি ওয়াই এবং বি পয়েন্টের মধ্যে হবে ভি ওয়াই মাইনাস বি, ভি এক্স এবং বি পয়েন্টের মধ্যে হবে ভি এক্স মাইনাস বি। তাহলে দেখো যখন এক্স এবং বি পয়েন্টের মধ্যে বলছি, তখন রেজিস্ট্যান্স আর, তাহলে আই ওয়ান আর, এদিকে রেজিস্ট্যান্স হচ্ছে আই টু এস, তাহলে এখানে হয়ে গেছে আই ওয়ান আর, এখানে হয়ে গেছে আই টু এস। ভেরি সিম্পল। চারটা রোধের ক্ষেত্রে রোধগুলো দুই প্রান্তে আমরা ভোল্টেজ ডিফারেন্স নির্ণয় করেছি, ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, সিম্পল ওহমস ল। এবার দেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি। দেখো যেহেতু ভিএক্স আর ভিওয়াই সমান, এই ভিএক্স এবং ভিওয়াই যদি সমান হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা দেখছি ভিএ সমান আই ওয়ান পি, আবার ভিএ সমান আই টু কিউ, তাহলে এই দুটো সমান হবে, আই ওয়ান পি সমান আই টু কিউ, কারণ দুটোই ভিএ। সিমিলারলি দেখো এই লাস্ট দুটো ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি ভিএক্স ভিওয়াই যদি সমান হয়, তাহলে পড়ে থাকছে ভিবি, তাহলে দুটোই ভিবি সমান আই ওয়ান আর, আবার ভিবি সমান আই টু এস, তাহলে আই ওয়ান আর সমান আই টু এস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আই টু বাই আই ওয়ান নির্ণয় করতে পারছি আর বাই এস, এখান থেকে আমরা আই টু বাই আই ওয়ান নির্ণয় করতে পারছি পি বাই কিউ। তাহলে দুটো যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ওকে, সিমিলারলি দেখো সেম প্রসেসে, মানে আমি বলতে চাইছি যে সেম বিষয়টা, সেম যে কন্ডিশনটা, সেটা আমরা নির্ণয় করতে পারবো বাই ইউজিং কিরচফস ল। তো কিরচফস ল সাহায্যে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা সিম্পল কারেন্ট ডিস্ট্রিবিউশন করেছি। দেখো কিভাবে, প্রথমে এটা হচ্ছে একটা কারেন্ট আই,
সেই আই কারেন্ট এদিকে গেছে I1, এদিকে হয়েছে I2 ভাগ। এবার দেখো আমরা প্রথমে ধরেছি যে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট রয়েছে IG, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে যদি IG কারেন্ট হয় তাহলে বাকি কারেন্ট এটা দিয়ে যাবে I1 মাইনাস IG। আর এইদিকের ক্ষেত্রে দেখো I2 কারেন্ট এইভাবে আসছে আর এদিক থেকে IG আসছে, তার দুটোই মিশে I2 প্লাস IG, যেটা এস রোধের মধ্যে দিয়ে যাবে। দিয়ে দেখো এইদিকে I2 প্লাস IG, এদিকে I1 মাইনাস IG আবার যোগ হয়ে I1 প্লাস I2, সিমিলারলি এদিকে I হয়ে চলে আসবে। তাহলে দেখো দুটো লুপ রয়েছে, লুপ নাম্বার 1 এবং লুপ নাম্বার 2। তাহলে আমি কেভিএল যখন ইউজ করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কিভাবে আমি সাইন কনভেনশন নিয়েছিলাম। যদি আমরা কারেন্ট ডাইরেকশনে যাই তাহলে আমরা কি ধরবো, পজিটিভ থেকে নেগেটিভ, মানে এটা হচ্ছে যে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত যখন আমরা এই পাশ থেকে এই পাশে যাবো। তাহলে দেখো সিমিলারলি দেখো যদি আমরা কিন্তু দেখো যেহেতু কারেন্টের ডাইরেকশন এদিকে আছে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে তো কারেন্টের ডাইরেকশন এদিকে আছে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে কারেন্টের ডাইরেকশন এদিকে আছে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ। ভালো করে বুঝুন। তাহলে আমরা যদি এই লুপটাতে যাই প্রথমে দেখো পজিটিভ থেকে নেগেটিভ আসছে, তার মানে I1P টা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস I1P। তারপরে দেখো পজিটিভ থেকে নেগেটিভ আসছে তাহলে মাইনাস IG ইন্টু G। তারপর দেখো এইদিকে আবার নেগেটিভ থেকে পজিটিভ, মানে এটা উল্টো হচ্ছে, দেখো কারেন্ট ডাইরেকশন এদিকে কিন্তু আমরা আসছি এই দিক থেকে, ওই জন্য এটা প্লাস হয়ে গেছে, তাহলে I2Q। তো এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম ইকুয়াল টু 0। আবার দেখো এই লুপটার ক্ষেত্রে কি পাবো, I1 মাইনাস IG এদিক থেকে যাচ্ছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, I2 প্লাস IG এদিকে যাচ্ছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। ঠিক আছে, এটার ক্ষেত্রে তো IG এর ক্ষেত্রে তো বলা গেছে অলরেডি। তাহলে এখন যদি এই লুপটার ক্ষেত্রে আমরা এইভাবে আসি তাহলে প্রথমে দেখো I1 মাইনাস IG এটা হচ্ছে ইন্টু R, এটার আগে নেগেটিভ বসবে কারণ পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে। কিন্তু দেখো এখানে আমরা এগেনস্টে আসছি, এদিক থেকে যখন এদিকে আসছি নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, দেখো নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, সেক্ষেত্রে I2 প্লাস IG টা পজিটিভ হয়ে যাবে, আগে I2 প্লাস IG ইন্টু S আগে পজিটিভ হয়ে যাবে। তারপর দেখো IG ইন্টু G, সিমিলারলি দেখো এটার ক্ষেত্রে মাইনাস থেকে প্লাস যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, দেখো মাইনাস থেকে প্লাস যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মানে প্লাস থেকে আমরা আমি বারবার বলি যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে প্লাস মাইনাস এই বরাবর যদি আমরা যাই, কারেন্ট ডাইরেকশন যদি এই বরাবর নিই প্লাস থেকে মাইনাস তখন নেগেটিভ, কিন্তু কারেন্ট ডাইরেকশন যদি উল্টো দিকে নিই মাইনাস থেকে প্লাস তখন কি হবে পজিটিভ। তাহলে দেখো সেকেন্ডটাতে বিশেষ করে সেকেন্ড ইকুয়েশনটাতে দুবার পজিটিভ হয়েছে দেখো, আর ফার্স্ট ইকুয়েশনটাতে একবার পজিটিভ হয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করে দেখো যখন আমরা যাচ্ছি তখন নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, কিন্তু আমরা পজিটিভ থেকে নেগেটিভে যাই সেক্ষেত্রে নেগেটিভ হবে। ঠিক আছে, এবার দেখো এই দুটো ইকুয়েশন একটা বিষয় কি আমরা জানবো যে যদি আমরা ব্যালেন্স অবস্থায় ভাবি তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেক্ষেত্রে IG ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর IG ইকুয়াল টু যদি 0 হয় তাহলে প্রথম সমীকরণে এই টার্মটা থাকবে না, তাহলে সেক্ষেত্রে মাইনাস I1P প্লাস I2Q ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা I2 বাই I1 P বাই Q পেয়ে যাবো। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটার ক্ষেত্রে তোমরা দেখো, সেকেন্ড ইকুয়েশনটার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে এখানে এই পোরশনটা 0 হয়ে যাবে, এই পোরশনটা 0, এটাও 0, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস I1 আর এখান থেকে হচ্ছে I2S থাকে, মাইনাস I1 আর প্লাস I2S ইকুয়াল টু 0, এখান থেকে আবার ফের আমরা I2 বাই I1 পেয়ে গেছি R বাই S। তাহলে যদি এই দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে দিই তাহলে দেখো আমরা যে ব্যালেন্স কন্ডিশনের যে শর্তটা P বাই Q ইকুয়াল টু R বাই S সেটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশন, সেই ব্যালেন্স কন্ডিশনের শর্ত। এবার দেখো হুইটস্টোন ব্রিজের কতগুলো বিকল্প বর্তনী আছে তোমরা জানো, যেমন এই হুইটস্টোন ব্রিজকে আমরা এইভাবে অনেক সময় প্রকাশ করি, যে 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 ডায়াগ্রামটাকে আমরা এইভাবে আঁকছি সিম্পল P Q R S, সিম্পল এইভাবে এঁকেছিলাম, সেই ডায়াগ্রামটাকে এইভাবে আঁকা যেতে পারে P Q R S, ভেরি সিম্পল। জাস্ট আমরা এটাকে এইভাবে না করে এই দুটো পয়েন্টটাকে একটা পয়েন্টে জাস্ট জুড়ে দিয়েছি, আর এই পয়েন্টটাকে এইভাবে জুড়ে দেওয়া হয়েছে, স্যার কিছুই না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের অল্টারনেটিভ সার্কিট। তুমি দেখো এই দুটো সার্কিট খুব ইম্পর্টেন্ট বোঝাটা, যে এইগুলো হচ্ছে যে হুইটস্টোন ব্রিজ। দেখো এইখানে দেখো PQRS টা কিভাবে দিয়েছে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে, এই মাঝখানে এটা হচ্ছে মাঝখানে রেজিস্ট্যান্স W, এদিকে হচ্ছে PQ, এদিকে হচ্ছে RS, তাহলে এটাও কিন্তু একটা হুইটস্টোন ব্রিজেরই একটা সার্কিট। সিমিলারলি এই সার্কিটটা একটা হুইটস্টোন ব্রিজের সার্কিট। দেখো এই পয়েন্টটাকে যদি আমরা এইদিকে করতাম, ভেবে দেখো এটা ইচ্ছা করে ভেতরে দিয়ে করা আছে, আসলে A এবং B পয়েন্টের মধ্যে ব্যাটারিটা যুক্ত হবে। তাহলে দেখো আমরা যদি A পয়েন্টটাকে মনে করে এইদিকে রাখতাম তাহলে সার্কিটটা দেখো এইদিকে P হয়ে যেত, এদিকে P হয়ে যেত, আর এদিকে Q হয়ে যেত, দেখো এই PQ টা এদিকে চলে আসতো, আর এদিকে তখন RS আর মাঝখানে W। ঠিক আছে, কিন্তু সেটাকে এইদিকে পয়েন্টে না করে পয়েন্টের ভেতরে করা আছে, কিন্তু এই যে তো একটা ওয়্যার, এই ওয়্যারটাকে এইখান থেকে উঠিয়ে এদিকে নিয়ে আসা যাবে সিম্পল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো। এইগুলো মনে রাখার প্রয়োজন, অনেক সময় বুঝতে পারে না অনেক স্টুডেন্ট যে হুইটস্টোন ব্রিজ সার্কিট দেওয়ার সময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে দিয়ে দেয়। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি নির্ণয় করতে দেয় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে মাঝখানের যে পোর্শনটা সেটাকে তোমাদেরকে ইগনোর করতে হবে, মাঝখানে যে রেজিস্ট্যান্সটাকে। মানে মনে করো সাপোজ এরকম একটা কোশ্চেন দিল, যে এর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো সাপোজ মনে করো এইটা দেই
একটা বললো যে রেজিস্ট্যান্স আছে এরকম সাপোজ এটা আছে 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, সব সমান 2 ওহম 2 ওহম। তাহলে দেখো এইখানে বললো যে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে। সেক্ষেত্রে কিন্তু দেখো এটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ফলো করছে, 2/2 ইকুয়াল টু 2/2। নেসেসারি নয় যে 2 থাকবে, মনে করো সাপোজ এখানে 10 থাকলো, এখানে 5 থাকলো, এখানে 20 থাকলো, এখানে 10 থাকলো, তবু 10/5 ইকুয়াল টু 20/10। তাহলে এইটা তোমাদেরকে আগে চেক করে নিতে হবে। যখন 5 রেজিস্ট্যান্সের কোনো সার্কিট দেখবে, সঙ্গে সঙ্গে আমরা চেক করে নেবে যে সেটা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটাকে ফলো করছে কি ফলো করছে না। যদি হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটাকে ফলো করে তাহলে মাঝখানে রেজিস্ট্যান্সটাকে ইগনোর করে দেবে, তাহলে দেখো সার্কিটটা একদম সিম্পল হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানা প্রয়োজন, যেগুলো থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, এসে কিউ আসতে পারে, অথবা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, অথবা 2 নম্বরের যে এক্সপ্লেনেশন কোয়েশ্চেন আছে সেগুলো আসতে পারে। প্রথমত যে হুইটস্টোন ব্রিজের সার্কিটের সাহায্যে আমরা যে আননোন রেজিস্ট্যান্সটার কথা বলছি, যে এস রেজিস্ট্যান্সটা আমরা নির্ণয় করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এখান থেকে এস নির্ণয় করতে পারবো, তাহলে এস ইকুয়াল টু কি যাবে, কিউ আর বাই পি। তাহলে কিউ আর পি যদি আমাদের জানা থাকে আমরা এস নির্ণয় করতে পারবো। তার আগে এই সার্কিটটা কি করতে হবে, সার্কিটটাকে ব্যালেন্স কন্ডিশনে পৌঁছাতে হবে। তো দেখো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে সাধারণ মানের রোধ পরিমাপের জন্য হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। সাধারণ মানের রোধ মানে সেটা হচ্ছে যে 1 ওহম থেকে 1000 ওহম হতে হবে। মানে তুমি যদি মনে করো যে এইখানে ফোর্থ রেজিস্ট্যান্সটা আমি যা খুশি ইউজ করে দেবো, সেটা রেজিস্ট্যান্স নির্ণয় করে নেবো, সেটা পসিবল নয়। পসিবল কি 1 ওহম এবং 1000 ওহমের মধ্যে। 1 ওহমের থেকে কম মানে খুব কম হলেও সমস্যা, আবার খুব বেশি হলেও সমস্যা। কেন দেখো, প্রথমত হচ্ছে যদি খুব কম মানের রোধ হুইটস্টোন ব্রিজের সাহায্যে নির্ণয় করা যায় না, কারণ কি সেক্ষেত্রে রোধটির মান পরিবাহী তারের রোধের সঙ্গে সমান হয়ে যায়। মানে দেখো এইখানে যে মনে করো এই যে এস রেজিস্ট্যান্সটা, এস রেজিস্ট্যান্সটা আমরা এখানে জুড়ে দিই, এখানে একটা পরিবাহী তারও তো আছে, তারের মধ্যে তারের সঙ্গে তো জুড়েছি। তাহলে মনে করো যদি যদি এস রেজিস্ট্যান্সটা খুব কম রেজিস্ট্যান্স হয়, মনে করো মিলি ওহম মাইক্রো ওহমে থাকে, যেখানে পরিবাহী তারটারও তো একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এস এর সাপেক্ষে নেগলিজেবল হবে না। মনে করো যদি এই পরিবাহী তারের এমনিতে এটা গুড কন্ডাক্টর, তাহলে গুড কন্ডাক্টর রেজিস্ট্যান্স এমনিতেই কম হয়, কিন্তু এস যদি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে তাহলে কি হবে, সেইটাকে আমরা ইগনোর করতে পারবো। কিন্তু যদি মনে করো এস খুব কম হয়ে যায়, তাহলে কি হবে, পরিবাহী তারটাকে তাদের যে রেজিস্ট্যান্স সেটা ইগনোর করা যাবে না, তাহলে সেই রেজিস্ট্যান্সটা অ্যাড হয়ে যাবে, তখন সমস্যা হবে। উচ্চমানের রোধের ক্ষেত্রে কি হবে, হুইটস্টোন ব্রিজের সাহায্যে নির্ণয় করা যায় না, কারণ কি সেক্ষেত্রে সেই রোধের মধ্যে প্রবাহ মাত্রা খুব কম হয়ে যাবে। মনে করো এখানে যদি খুব বেশি মানের রোধ দিয়ে দেয়, তাহলে এটা ওপেন সার্কিটের মতো কাজ করে, মানে এই দিয়ে কারেন্ট যেতে চাইবে না। যখনই বাধা বেশি পাবে তোমরা যেন কারেন্ট সবসময় ইজিয়েস্ট পাথ, শর্টেস্ট পাথ এবং কম রেজিস্ট্যান্স পাথ ফলো করতে চায়, তাহলে সেক্ষেত্রে যদি এদিকে কারেন্ট না যায়, তাহলে হুইটস্টোন ব্রিজটাকে খুব সহজে ব্যালেন্স কন্ডিশন আমরা নিয়ে আসতে পারবো না। আর ব্যালেন্স কন্ডিশন যদি না নিয়ে আসতে পারি, তাহলে তো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ফর্মুলাটা ইউজই করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমরা এস নির্ণয় করতে পারবো। নেক্সট দেখো, হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা স্পষ্টভাবে বোঝা গেলে হুইটস্টোন ব্রিজটাকে সুবেদী বলা হয়। এটা অনেক সময় কোয়েশ্চেন পড়ে যে হুইটস্টোন ব্রিজের সুবেদিতার কি শর্ত, হুইটস্টোন ব্রিজটাকে আমরা কখন সুবেদী বলবো। তখনই সুবেদী বলবো যখন আমরা হুইটস্টোন ব্রিজের যে প্রতিমিত অবস্থা, অর্থাৎ যে ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট জিরো হচ্ছে সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তার জন্য কি হতে হবে, গ্যালভানোমিটারটাকে আগে সুবেদী হতে হবে। সুবেদী গ্যালভানোমিটারের কি বৈশিষ্ট্য আছে সেটাও আমরা ডিসকাস করবো ম্যাগনেটিজম চ্যাপ্টারে। তো প্রথমত গ্যালভানোমিটারটাকে সুবেদী হতে হবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সামান্য প্রবাহ হলেও যেন কাঁটার বিক্ষেপ স্পষ্ট বোঝা যায়। সুবেদী গ্যালভানোমিটার মানে কি, গ্যালভানোমিটার থেকে আমরা কারেন্ট কিভাবে মাপি, যে কাঁটার যখন বিক্ষেপ হবে সেই অনুযায়ী আমরা তার কারেন্টটাকে বলি। তাহলে কাঁটার বিক্ষেপ যদি না হয় তাহলে আমরা কি বলবো, কারেন্ট নেই। তাহলে মনে করো খুব কম মানে যদি কারেন্ট যায়, সেক্ষেত্রে যদি কাঁটার বিক্ষেপ না হয়, অনেক সময় যদি গ্যালভানোমিটার সেটাকে না বুঝতে পারে, তাহলে তো সমস্যা, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে ব্যালেন্স কন্ডিশনে পৌঁছেছি কিনা। ওই জন্য গ্যালভানোমিটারটাকে সুবেদী হতে হবে, এতটাই সুবেদী হতে হবে যে যদি খুব সূক্ষ্ম মানের, খুব কম মানের প্রবাহ মাত্র ওর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, তবুও যেন সে ডিফ্লেকশন দেয়, তাহলে কি হবে, সেটা সুবেদী হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে চারটি বাহু রোধ প্রায় সমমানের হতে হবে, তাহলে ব্যালেন্স কন্ডিশন খুব সহজেই পৌঁছানো যাবে। মানে এগুলো প্রায় ইকুয়াল হতে হবে, একদম সমান নাও হতে পারে, কিন্তু পি কিউ আর যদি প্রায় ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। ওকে, এবং ফিফথ পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এইখানে আমি দুটো সার্কিট দেখিয়েছি, একটা সার্কিট এবং একটা সার্কিট। এই সার্কিটে তোমরা দেখো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে মাঝখানে, দেখো, আর এখানে দেখো মাঝখানে ব্যাটারি চলে এসেছে, এখানে ব্যাটারি এখানে ছিল। তাহলে গ্যালভানোমিটার এবং ব্যাটারি, দেখো এই গ্যালভানোমিটার, এই দুটোর অবস্থান আমরা কিন্তু অদল বদল করতে পারি। যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তার যে প্রতিমিত অবস্থার শর্ত পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা সেম হবে। এবং এটা তোমরা খুব সিম্পল বুঝতে পারছো যে দেখো বেসিক্যালি দেখো ব্যাটারিটা আমরা কোথায় জুড়েছি। তুমি দেখো যদি আমরা এই দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারিটাকে জুড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। কিন্তু যদি মনে করো ব্যাটারিটাকে এই দুটো পয়েন্টের মধ্যে জুড়ে দিই,
তখন হয়ে যাবে পি বাই আর সমান কিউ বাই এস। দেখো পি বাই আর সমান কিউ বাই এস, হ্যাঁ না, কারণ এদিকে পি আছে এদিকে আর আছে কিউ এস। আমি আবার বলছি, এটা ভালো করে বোঝার চেষ্টা করো একটু। দেখো খুব ইম্পর্টেন্ট বিষয়, কেন সমান হচ্ছে দেখো ভালো করে বুঝেছো। পি বাই কিউ সমান আর বাই এস, এই কন্ডিশনটা কখন হচ্ছে? যখন আমরা ব্যাটারিটাকে এই দুটো পয়েন্টের মধ্যে জুড়ছি। মানে এই গ্যালভানোমিটার যেটা রয়েছে, গ্যালভানোমিটারের লেফট সাইডের, গ্যালভানোমিটার যে দুটো পয়েন্টের মধ্যে জোড়া আছে তার লেফট সাইডের দুটো রেজিস্ট্যান্স, রাইট সাইডের দুটো রেজিস্ট্যান্স। তাহলে দেখো এইখানে গ্যালভানোমিটারটা আমরা কোথায় জুড়েছি? এইখানে জুড়েছি বেসিক্যালি, তাই না? কি গ্যালভানোমিটারটা বেসিক্যালি এই দুটো পয়েন্টের মধ্যে জুড়েছি। তাহলে তার উপরের সাইডে মানে পি বাই আর, এই সাইডে কি কিউ বাই এস, পি বাই আর সমান কিউ বাই এস। কিন্তু আসলে যদি তোমরা দেখো এই দুটো সমীকরণ সেম, কারণ এই সমীকরণটা থেকে তো আমি এটা নির্ণয় করতে পারি যে পি বাই আর, এই সমীকরণটা মানে তো পি বাই আর সমান কিউ বাই এস, দুটো সেম সমীকরণ, সেম সমীকরণ। তুমি ক্রস মাল্টিপ্লাই করো, পি এস সমান কিউ আর, পি এস সমান কিউ আর, সেম বিষয়। তাহলে যদি হয় তার মানে এই সার্কিটটা এই সার্কিটটা সেম সার্কিট। এই জন্য বলছি যে গ্যালভানোমিটার এবং ব্যাটারি রয়েছে এই দুটোর আমরা অবস্থান আমরা অদল বদল করতে পারি হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এবার দেখো এই হুইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে একটা ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে মিটার ব্রিজ। তাহলে আমরা এবারে মিটার ব্রিজের সম্পর্কে একটু স্টাডি করি। ওকে, মিটার ব্রিজের সাহায্যে বেসিক্যালি আমরা কি করব, এখানেও আমরা আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। তো দেখো মিটার ব্রিজের ক্ষেত্রে এর কনস্ট্রাকশনটা কি রকম হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রামটাতে যে একটা এবি ওয়্যার রয়েছে। এই এবি ওয়্যারটার দৈর্ঘ্য হচ্ছে যে 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। তো এই জন্য এটাকে মিটার ব্রিজ বলা হয়, যেহেতু এটা 1 মিটার দৈর্ঘ্য। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। দেখো কিছুটা পোর্শন এখানে এল রয়েছে, আর বাকি পোর্শনটা 100 মাইনাস এল, মানে আমরা সেন্টিমিটার ইউনিটে করেছি। এখন কেন এটা হচ্ছে সেটা আমরা এখনই বুঝতে পারবো। প্রথমে তোমরা এইটুকু খেয়াল রাখো যে একটা 1 মিটারের ওয়্যার রয়েছে, সেই ওয়্যারের সঙ্গে দেখো একটা রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স যুক্ত আছে, আর এখানে একটা গ্যাপ থাকবে, যে গ্যাপটাতে আমরা আননোন রেজিস্ট্যান্সটাকে জুড়ে দেবো। তাহলে মনে করো এটা একটা ওয়্যার, যে কোনো ওয়্যার রয়েছে, যেটাকে আমরা এস রোধ হিসেবে বলছি। এই এস রোধটা আমরা নির্ণয় করতে চাই, কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে এই রেজিস্ট্যান্সটা নন রেজিস্ট্যান্স হবে। যে ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স যেটা, এটা একটা নন রেজিস্ট্যান্স, মানে এই রেজিস্ট্যান্সটার মান আমাদের জানা থাকবে। এটা একটা রেজিস্ট্যান্স বক্সের সাহায্যে প্রোভাইড করা হয় সাধারণত। ল্যাবরেটরিতে গেলে তোমরা দেখতে পাবে, তোমাদের মিটার ব্রিজের প্র্যাকটিক্যালও রয়েছে সিলেবাসে। তো এখানে বেসিক্যালি কি করা হয়, একটা রেজিস্ট্যান্স বক্স রাখা হয়, যে রেজিস্ট্যান্স বক্সের সাহায্যে আমরা এখানে একটা রেজিস্ট্যান্সকে ইনসার্ট করতে পারি। আর এখানে একটা আননোন ওয়্যার যার আমরা রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে চাই। এবার দেখো কি করা হয়, এই যে গ্যালভানোমিটারটা রয়েছে, গ্যালভানোমিটারের সাহায্যে একটা জকি এখানে যুক্ত থাকে, যে জকিটাকে স্লাইড করতে পারে এই ওয়্যারটার উপরে। তাহলে আমাদের কাজ কি হবে, এই পুরো সিস্টেমটাকে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসা। মানে এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো তোমরা বুঝতে পারছো কাজ করছে। 4টা রোধ রয়েছে এবং মাঝখানে গ্যালভানোমিটার রয়েছে। যে 4টা রোধ কিরকম, এটা হচ্ছে আর রোধ আমরা যদি বলি, আর এই অংশটা এই যে অংশটির যে রেজিস্ট্যান্স হবে সেই রেজিস্ট্যান্সটা, আবার যে বি অংশের যে রেজিস্ট্যান্স হবে সেই একটা রেজিস্ট্যান্স। দেখো এদিকে এস রয়েছে, এদিকে 100 মাইনাস এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স, এদিকে আর রয়েছে, এদিকে এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স। তাহলে বুঝতে পারছো এটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এর মতো আচরণ করবে যদি কি হয় গ্যালভানোমিটারটা সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ গ্যালভানোমিটার প্রতিমিত অবস্থায় থাকে। সেটা আমরা কি করে অ্যাচিভ করব না, এই যে জকিটা রয়েছে যেটাকে, এই যেটাকে আমরা কি করব, এর উপর স্লাইড করব। স্লাইড করে আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করব যে পয়েন্টের জন্য গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য। তাহলে আমরা মনে করছি এই মুহূর্তে এই ডায়াগ্রামটা অনুযায়ী যে পয়েন্টটা রয়েছে, আমরা মনে করছি এই ডায়াগ্রামটা অনুযায়ী জকিটাকে যদি আমরা স্লাইড করাই, তাহলে এই পয়েন্টে যে যখন জকিটা পৌঁছাচ্ছে তখন গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা শূন্য। তার মানে এটা ব্যালেন্স কন্ডিশনে পৌঁছে গেছে। সেই মুহূর্তে আমরা লেফট সাইড থেকে এই লেন্থটা আমরা মেপে নেব। তাহলে এই লেন্থটা হয়ে গেল ব্যালেন্সিং লেন্থ। তাহলে বাকি যে লেন্থটা পড়ে থাকছে 100 মাইনাস এল, সেটা এইদিকে রেজিস্ট্যান্সটাকে প্রোভাইড করবে। তাহলে দেখো আমরা যদি অ্যাকর্ডিং টু হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল আমরা বলি, তাহলে এখানে আর ডিভাইডেড বাই এল হয়ে যাবে ইকুয়াল টু এস ডিভাইড বাই 100 মাইনাস এল হয়ে যাবে। দেখো রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা লেন্থের রেশিও নিতে পারি, কারণ দেখো যেহেতু এটা সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে কি হবে, দেখো এদিকে যে এল দৈর্ঘ্যের যে তারটা রয়েছে তার রেজিস্ট্যান্স কত হবে, রো এল বাই এ। আবার দেখো 100 মাইনাস এল এর যে রেজিস্ট্যান্সটা সেটা হবে রো ইন্টু 100 মাইনাস এল আপন এ। আমরা জানি রেজিস্ট্যান্স হয় রো এল বাই এ, তাহলে এর জন্য হবে রো এল বাই এর জন্য হবে রো এল বাই এ। তাহলে দেখো এটা কেটে যাবে, যখন আমরা রেশিও নেবো তখন এটা কেটে যাবে। মানে এখানে যে রেশিওটা আমরা বলছি আর বাই এল, এটা অ্যাকচুয়ালি আর বাই রো এল বাই এ রেজিস্ট্যান্স। সিমিলারলি এখানেও হয়ে যাবে, দেখো রো ইন্টু 100 মাইনাস এল বাই এ। তো দেখো রো এটা আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাই জন্য আমরা কি করছি, ওইটাকে না লিখে ডাইরেক্ট রেজিস্ট্যান্সের সঙ্গে দৈর্ঘ্যের রেশিও নির্ণয় করছি। অনেকে এই জায়গাটা কনফিউজ হয়ে যায়, কেন বইগুলোতে ডাইরেক্ট রেজিস্ট্যান্সের সঙ্গে লেন্থের রেশিও দেওয়া থাকে। তার মূল কারণ হচ্ছে যে এখানে আসলে
এল লেন্থের যে রোধ সেটাই লেখা হয়েছে, কিন্তু যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে রো আপন এ, সেটা আসলে বোথ সাইডে কেটে যাবে, লেফট সাইড এবং রাইট সাইড। ওকে, তাহলে দেখো এই ফর্মুলাটা থেকে আমরা কি, যদি আমরা এল দৈর্ঘ্যটা একবার মেপে নিতে পারি, তাহলে এল দৈর্ঘ্য যদি আমরা মেপে নিতে পারি, আর তোমাদের প্রয়োজনীয় যে জানা রোধ সেটা, আর এসটা হচ্ছে অজানা রোধ যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এল জানলেই কিন্তু আমরা এই ফর্মুলাটার সাহায্যে আমরা এস এর মান নির্ণয় করতে পারবো। ওকে, তো তোমরা যদি অ্যাকচুয়াল সার্কিটটা দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে এরকম অ্যাকচুয়ালি এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা দিয়েছি, এই রেজিস্ট্যান্সটার পরিবর্তে একটা লেফট গ্যাপ থাকে যেখানে রেজিস্ট্যান্স বক্সটা জোড়া থাকে, এবং এই বিষয়টা একটা তামার পাত দিয়ে এরকম ভাবে তৈরি করা থাকে। এই পাশে এই যে কানেক্টিং যে ওয়্যারটা, সেটা এরকম একটা পাতলা পাত দিয়ে করা থাকে যাতে করে রেজিস্ট্যান্স খুব কম হয়। ঠিক আছে, এরকম ভাবে পাত দিয়ে করা থাকে। তাহলে দেখো এখানে একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে প্রান্তিক ত্রুটি। কি প্রান্তিক ত্রুটি? না দেখো, আমরা যে লেন্থটার কথা বলছি, এই লেন্থটাকে যদি আমরা অদল বদল করি তাহলে আমরা প্রান্তিক ত্রুটি নির্ণয় করতে পারবো। তাহলে মিটার ব্রিজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রান্তিক ত্রুটির সংশোধন। কেন না, এবি তারটির দুই প্রান্তে তামার পাত্রের জন্য কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বেশি হবে। তো বুঝতে পারছো যে এই যে মনে করো এই যে তামার পাত্র রয়েছে, তামার পাত্রের যে এই অংশটা কি, এই অংশটা দৈর্ঘ্যের মধ্যে পড়ছে না। তাহলে আমরা যে দৈর্ঘ্যটাকে ধরেছি অ্যাকচুয়ালি সেই দৈর্ঘ্যটার থেকে এই কিছুটা অংশ এইদিকে তামার পাতগুলো যে বেড়ে রয়েছে তার জন্য কিছুটা অংশ কিন্তু কভার করবে। তাহলে সেগুলো যদি আমরা ল্যামডা ওয়ান এদিকে এই পাশে যদি ল্যামডা টু ধরি, তাহলে এই ল্যামডা ওয়ান এবং ল্যামডা টুটাকে যদি আমরা নির্ণয় করি সেটা হবে প্রান্তিক ত্রুটির সংশোধন। তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো না, এই আর এবং এসটাকে অদল বদল করে। তাহলে দেখো প্রথমে যদি আমরা বলি যে এ প্রান্তে যে দৈর্ঘ্যটা আছে সেটা ল্যামডা ওয়ান, এবং বি প্রান্তে যেটা আছে সেটা ল্যামডা টু, যেটা আমি একটু আগে বললাম। তাহলে আর ডিভাইড বাই কি হবে, এল প্লাস এল ওয়ান প্লাস ল্যামডা ওয়ান হয়ে যাবে, আর এস ডিভাইড বাই 100 মাইনাস এল ওয়ান প্লাস ল্যামডা টু। তাহলে কিছুটা লেন্থ আমাদের অ্যাড হচ্ছে, এই পাশেও অ্যাড হচ্ছে। এবার যদি আর এবং এস এর অবস্থানটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে, তখন কি হবে, তখন মনে করো ব্যালেন্সিং লেন্থটা হয়ে গেছে এল টু, আর ব্যালেন্সিং লেন্থটা সেম থাকবে না। মানে যদি প্রথমবারে মনে করো ব্যালেন্সিং লেন্থটা এখানে, এই যে ব্যালেন্সিং লেন্থটা যদি প্রথমবার এল ওয়ান থাকে, এবারে এদিকে এস এদিকে আর নিয়ে এলে সেটা তো এল ওয়ান থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে ব্যালেন্সিং লেন্থটা, তখন এল টু ধরলাম। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কি হবে, এল টু প্লাস ল্যামডা ওয়ান, আর এটা যাবে 100 মাইনাস এল টু প্লাস ল্যামডা টু। তাহলে এবারে 1 আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে সেখান থেকে আমরা ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু এর মান পেয়ে যাবো। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রান্তিক ত্রুটির সংশোধন মিটার ব্রিজের ক্ষেত্রে। আচ্ছা, মিটার ব্রিজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় আসে, যে যদি এমন হয় যে নিষ্পন্দ বিন্দুটা অর্থাৎ যে প্রতিমিত অবস্থাটা এগুলো মিড পয়েন্ট হয়ে যায়, মানে এটা 100 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার যদি হয় তাহলে কি সেটা ভালো হোয়াইটস্টোন ব্রিজ হবে নাকি প্রবলেম হবে? দেখো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে প্রান্তিক ত্রুটির সংশোধন করতে অসুবিধা হবে। দেখো মিটার ব্রিজের নিষ্পন্দ বিন্দু তার একদম মাঝখানে হলে সেটি ভালো মিটার ব্রিজ বলা যাবে না, কারণ এক্ষেত্রে আর এবং এস এর অদল বদল করলেও নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তন হবে না, এর ফলে প্রান্তিক ত্রুটির সংশোধন করা সম্ভব হবে না। বুঝতে পারছো, এই যে এখানে যেমন আমাদের চেঞ্জ হচ্ছে আর এবং এস কে চেঞ্জ করলে যে লেন্থটা চেঞ্জ হচ্ছে, এই লেন্থটা যদি না চেঞ্জ হয় তাহলে কি হবে, দুটো সমীকরণ সেম হয়ে যাবে। তাহলে তোমরা দুটো সমীকরণকে সমাধান করে কি করে প্রান্তিক ত্রুটির সংশোধন করবে? কাজে প্রান্তিক ত্রুটির যদি সংশোধন আমাদেরকে করতে হয় তাহলে অবশ্যই এরকম হওয়া চলবে না যে একদম 50 সেন্টিমিটার দৈর্ঘ্যে এটা হোয়াইটস্টোন ব্রিজের যে প্রতিমিত অবস্থাটা সেটা তৈরি হয়ে গেল। ক্যালকুলেশনের ক্ষেত্রে হয়তো সুবিধা হবে, কিন্তু সেটাকে আমরা খুব ভালো মিটার ব্রিজ বলতে পারবো না, কারণ তার যে প্রান্তিক ত্রুটি সেই প্রান্তিক ত্রুটি কিন্তু সংশোধন করতে সমস্যা হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়বো, যেটা হচ্ছে পোটেনশিওমিটার। দেখো পোটেনশিওমিটারের সাহায্যে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু যেটা মেন কাজ সেটা হচ্ছে একটা অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় করা। কোনো একটা অজানা কোষ যদি আমাদের কাছে থাকে, তড়িৎ কোষ থাকে, তার তড়িৎচালক বল আমরা কিভাবে নির্ণয় করবো? তো দেখো এখানে সার্কিট ডায়াগ্রামটা দেখে আমরা কিছুটা আন্দাজ করার চেষ্টা করবো অ্যাকচুয়াল বিষয়টা কি। এখানে দেখো মূলত দুটো সার্কিট থাকে, একটা হচ্ছে যে প্রাইমারি সার্কিট, একটা সেকেন্ডারি সার্কিট। তোমরা দেখতে পাচ্ছ একটা মুখ্য বর্তনী লেখা আছে, একটা গৌণ বর্তনী লেখা আছে। তো এই মুখ্য বর্তনীতে কি হয়, দেখো মুখ্য বর্তনীতে একটা নন তড়িৎ কোষ থাকবে, যে ইপি, এর তড়িৎচালক বলের মান আমাদের জানা থাকবে। এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর এইচ দেওয়া আছে, এখানে একটা অ্যামমিটার দেওয়া আছে। তাহলে প্রথমে মনে করো যদি সেকেন্ডারি সার্কিটটা আমরা না অ্যাড করি, মানে এই পয়েন্টে যদি না অ্যাড করি, তাহলে সিম্পল এই যে সার্কিট রয়েছে, এই সার্কিটটাতে কারেন্ট ফ্লো করবে। তাহলে সেই যে কারেন্টটা হবে সেটা এমমিটারের যে কারেন্টটা হবে সেই কারেন্টটাকে আমরা একবার মেপে নেবো। এবারে সেই যে কারেন্টটাকে আমরা মেপে নিলাম, সাপোজ এখানে কারেন্টটা হয়ে গেল 3 এম্পিয়ার। এই 3 এম্পিয়ার কারেন্টটাকে আমাকে থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট আমাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতে হবে। কেন কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতে হবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, কারণ এই কারেন্টের উপর অনেক ডিপেন্ড করবে, এই প্রাইমারি সার্কিটের যে কারেন্ট তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা দেখো এখানে আমরা বেসিক্যালি কি করতে চাইছি, আমরা বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এইখানে দেখো একটা আননোন তড়িৎ কোষ
এই যে ই এর মনে করো তড়িৎ চালক বল কত সেটা আমরা নির্ণয় করতে চাইছি। তার জন্য আমরা কি করব, এই প্রান্ত থেকে এই ব্যাটারি এই তড়িৎ চালক বল সম্পন্ন ব্যাটারিটাকে এদিকে যুক্ত করে দেবো। তার সঙ্গে একটা দেখো গ্যালভানোমিটার যুক্ত করা আছে, এই গ্যালভানোমিটারে জকি রয়েছে। এবার আমাদের কি কাজ হবে, এই জকিটাকে কি করবো আমরা, এই যে ওয়্যারটা রয়েছে এবি যে পোটেনশিওমিটার ওয়্যারটা রয়েছে যার রেজিস্ট্যান্স আমরা আরপি ধরে রেখেছি, এই ওয়্যারটার উপরে এই জেটাকে স্লাইড করাবো। যেটাকে স্লাইড করাতে করতে এমন একটা পয়েন্টে পৌঁছাবো যখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য, মানে এই গ্যালভানোমিটারটাকে শূন্য প্রবাহ মাত্রা বা জিরো ডিফ্লেকশনে নিয়ে আসতে হবে। কেন, তাহলে কি হবে, এই সার্কিটটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই সার্কিটের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে সুবিধা কি, তাহলে সুবিধা হচ্ছে যে এই যে দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটাই হয়ে যাবে তড়িৎচালক বল। কারণ তোমরা জানো তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর। তাহলে বুঝতেই পারছো, যদি যদি মনে করো কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে এই আইআরটা থাকবে না, তাহলে সেক্ষেত্রে ভি ইকুয়াল টু ই হবে। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আমাদের মেন টার্গেট হচ্ছে ই নির্ণয় করা, কিন্তু ই আমরা ডাইরেক্টলি তো নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা চেষ্টা করব যে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এই ব্যাটারিটার যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা নির্ণয় করা। বিভব পার্থক্যটাই যদি ইলেকট্রিক যদি তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়ে যায়, বিভব পার্থক্যটা যদি তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়ে যায় তাহলে খুব সহজেই আমরা এই ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো। তার কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে এর মধ্য দিয়ে কোনো রকম প্রবাহ মাত্রা যাচ্ছে না ব্যালেন্সিং কন্ডিশনে, যার ফলে ভি ইকুয়াল টু ই হবে। তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব, তাহলে প্রথমত দেখো এই যেহেতু এই পোর্শনটা এবং এই পোর্শনটা প্যারালালি কানেক্টেড আছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যা ভোল্টেজ ডিফারেন্স হবে সেটাই কিন্তু এর তড়িৎচালক বল হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে ভি এ জে নির্ণয় করা। ভেবে দেখো, ভি এ জে মানে এ এবং জে বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে হবে। তাহলে সেইটা কত হবে, বেসিক্যালি ল্যামডা ইন্টু এল। এখানে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে একক দৈর্ঘ্যে ভোল্টেজ ড্রপ যদি ল্যামডা হয় তাহলে এল দৈর্ঘ্যে কত হবে, ল্যামডা এল। তাহলে সেই ল্যামডা এলটাই কি হবে, যেহেতু এটা ব্যালেন্সিং লেন্থ এল, তাহলে এই ল্যামডা এলটাই হয়ে যাবে ভি এজি এজে। তাহলে ল্যামডা যদি আমরা নির্ণয় করতে পারি, ভেবে দেখো একবার যদি আমরা ল্যামডা জানি তাহলে আমরা তো এলটা এক্সপেরিমেন্ট থেকে মেপে নেবো যে কোন পয়েন্টে গিয়ে এটা গ্যালভানোমিটারের যে প্রবাহ মাত্রা সেটা শূন্য হচ্ছে। তাহলে একবার যদি আমরা এলটা মেপে নিতে পারি তাহলে আমরা এই সমীকরণটা থেকে কিন্তু ভি এজেটা পেয়ে যাবো, আর এই ভি এজেটাই ব্যালেন্সিং অবস্থায় কি হয়ে যাবে, ই হয়ে যাবে। তাহলে দেখো সেটা আমরা কিভাবে মাপতে পারবো, ল্যামডাটা আমরা কিভাবে মাপতে পারবো। ল্যামডাটা মাপার জন্য আমাদের প্রাইমারি সার্কিটটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলছিলাম যে প্রাইমারি সার্কিটের যে কারেন্ট, সেই কারেন্টটাকে কেন ফিক্সড রাখা দরকার, কারণ সেটা যদি ফিক্সড না থাকে তাহলে ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ল্যামডা আই এর উপর নির্ভরশীল। তাহলে প্রাইমারি সার্কিটের যে কারেন্ট সেটা কি হবে, তড়িৎচালক বল ডিভাইড বাই মোট রেজিস্ট্যান্স। এখানে তড়িৎচালক বল দেখো কত আছে ইপি, আর মোট রেজিস্ট্যান্স কত, এখানে আর এইচ আছে, আর এই পুরো তারটার রেজিস্ট্যান্স কত হবে আরপি। যখন আমরা প্রাইমারি সার্কিটটা কথা বলছি তখন আমরা সেকেন্ডারি সার্কিটটা কিন্তু টাচ করাচ্ছি না। ভেবে থাকো এই পয়েন্টে কিন্তু টাচ নেই সেই মুহূর্তে। তাহলে কি হবে, শুধুমাত্র আমরা প্রাইমারি সার্কিটের উপরে গুরুত্ব দেবো। তাহলে প্রাইমারি সার্কিটের যে কারেন্ট যেটা এই এমমিটার রিডিং দেবে সেই কারেন্টটা কত হবে, দেখো ইপি বাই আর এইচ প্লাস আরপি। বুঝতে পারছো তো? এবারে দেখো আমি যেটা বলছিলাম যে সমস্যাটা কি হবে, কেন আমরা এই কারেন্টটাকে ফিক্সড রাখতে চাইছি। কারণ দেখো ল্যামডা আমরা যখন নির্ণয় করবো ল্যামডা তো আই এর উপরে ডিপেন্ডেন্ট। কেন ল্যামডা আই এর উপর, ল্যামডা কি, ল্যামডা তো প্রতি একক দৈর্ঘ্যে ভোল্টেজ ড্রপ। তাহলে দেখো পুরোটাতে ভোল্টেজ ড্রপ কত হবে, এবিতে যে ভোল্টেজ ড্রপটা হবে আই ইন্টু আরপি, কারণ আরপি হচ্ছে পুরো রেজিস্ট্যান্সটা। তাহলে আই আরপি হচ্ছে পুরো এবি তারটার জন্য ভোল্টেজ ড্রপ। তাহলে ভি এবি ইকুয়াল টু আই ইন্টু আরপি হয়ে গেল। তাহলে একক দৈর্ঘ্যে কত হবে, দেখো একক দৈর্ঘ্যে হয়ে যাবে আই আরপি ডিভাইড বাই এল, কারণ এল বলতে এলপি এখানে, কারণ পোটেনশিওমিটার ওয়্যার, এল তো ব্যালেন্সিং লেন্থ, আর পুরো দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এলপি, যেটা হচ্ছে পোটেনশিওমিটারের যে লেন্থটা। তাহলে বুঝতে পারছো যে যে পুরো পুরো এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে। যদি আমরা এই সার্কিটটার কারেন্ট আই জানি তাহলে ভোল্টেজ ড্রপ হওয়া উচিত আই ইন্টু আরপি। আবার দেখো একক দৈর্ঘ্যে ভোল্টেজ যে ড্রপ যদি ল্যামডা হয় তাহলে বুঝতে পারছো তাহলে এলপি দৈর্ঘ্যে কত হবে, ল্যামডা ইন্টু এলপি। তাহলে এখান থেকে আমরা ল্যামডা নির্ণয় করতে পারবো, দেখো আই আরপি আপন এলপি। এখন দেখো আরপি আর এলপি তো ফিক্সড, তাহলে আইটাকে যদি আমরা ফিক্সড রাখি তবে তো ল্যামডা ফিক্সড থাকবে। কিন্তু বুঝতেই পারছো যে যখনই আমরা এই সার্কিটটাকে কানেক্ট করব তখন এই আইটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য আমরা কি করব, এই যে রিওস্টেটটা আছে এই রিওস্টেটটাকে এমন ভাবে সেট করব যাতে করে কারেন্টটা আগের অবস্থায় ফিরে চলে আসে, যে কারেন্টটা আমাদের ইনিশিয়াল রিডিং এ ছিল। তাহলে এটাকে আমরা সবসময় ফিক্সড রাখার চেষ্টা করব, এই আর এইচটাকে চেঞ্জ করে, রিওস্টেটটাকে চেঞ্জ করে, রিওস্টেটের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে এমিটারের কারেন্ট মানে প্রাইমারি সার্কিটের কারেন্ট আইটাকে ফিক্সড রাখবো। তবে তো এই আই আরপি বাই আইডিপি ফিক্সড থাকবে, তবে তো ল্যামডা ফিক্সড থাকবে। তাহলে ল্যামডা যখনই আমাদের একবার ফিক্সড হয়ে যাবে তখনই আমরা সিম্পল এখানে ডিফারেন্ট এল এর জন্য দেখো ডিফারেন্ট ভি এ জে পাবো।
তাহলে ল্যামডা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পোটেনশিয়াল ড্রপ, সেটা বের করার জন্য আমাদের প্রাইমারি সার্কিটের যে কারেন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা সুন্দর বের করে নিতে পারবো, কারণ আই ইকুয়াল টু ইপি বাই আর এইচ প্লাস আর পি। তাহলে এখানে যদি আমরা আই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে একটা ল্যামডার এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। ওকে, তো এই যে ল্যামডার এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এটা যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে আইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আইটাকে আমরা কিভাবে কনস্ট্যান্ট রাখবো, না রিওস্ট্যাটটাকে চেঞ্জ করে আর এইচটাকে চেঞ্জ করে। তাহলে বুঝতে পারছো ল্যামডার মান আমরা একবার পেয়ে গেলে তাহলে ভিএজি পেয়ে যাবো ল্যামডা ইন্টু এল। তাহলে এই যে ভিএজি পেয়ে যাচ্ছি, তাহলে যখন এই প্রতিমিত অবস্থায় থাকবে তখন কিন্তু ই আর ভিএজি সমান, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো। তাহলে এটা যদি আমরা সবসময় ল্যামডা দিয়ে প্রকাশ করি তাহলে ভিএজি ইকুয়াল টু, বুঝতে পারছো ভিএজি হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত, ল্যামডা ইন্টু এল, ল্যামডা ইন্টু এল। তাহলে ডিফারেন্ট এল এর জন্য ডিফারেন্ট ভিএজি হবে। তাহলে এল আমরা কিভাবে পাবো, না এল আমরা পাবো এই জকিটাকে স্লাইড করে যে পয়েন্টে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট শূন্য হবে সেই পয়েন্টটাই হয়ে যাবে ব্যালেন্সিং লেন্থ, সেই পয়েন্ট পর্যন্ত দৈর্ঘ্যটি হয়ে যাবে ব্যালেন্সিং লেন্থ। সেই ব্যালেন্সিং লেন্থের সঙ্গে ল্যামডাকে গুণ করে দিলে আমরা এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি, যেটাই কিন্তু আসলে তড়িৎচালক বল। কারণ প্রতিমিত অবস্থায় এই দুই প্রান্তের যা বিভব পার্থক্য হবে সেটাই হবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে তড়িৎচালক বল। কারণ ভি ইকুয়াল টু, এই ফর্মুলাটা বারবার আমি বলার চেষ্টা করছি, ভি ইকুয়াল টু হচ্ছে ই মাইনাস আই আর। তাহলে আই যদি জিরো হয় তাহলে অবশ্যই ভি ইকুয়াল টু ই। আই কেন জিরো, কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য। এইটা হচ্ছে মেইন কাজ। এটা হচ্ছে পোটেনশিওমিটার যে যন্ত্রটা রয়েছে, সেই পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মেইন যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে এটা। কি করা হয়, না কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। এবার দেখো আমরা দুটো কোষ যদি আমাদের কাছে থাকে, দুটো কোষ, একটা E1 একটা E2, তাহলে তাদের মধ্যে আমরা কম্পেয়ারও করতে পারবো, আবার এর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স স্মল আর সেটাও নির্ণয় করতে পারবো। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারবো, প্রথমে আমরা কম্প্যারিজনটা দেখি। কম্প্যারিজনটা খুবই একটা ইজি ব্যাপার, কিন্তু তার আগে আমি এখানে একটা নোট বলে একটা বিষয় লিখে দিয়েছি। এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেটা আমি অলরেডি বলেই দিয়েছি এই থিওরিটা ডিসকাস করতে করতে, যে অনেক সময় এটা কোয়েশ্চেন আসে যে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য আমরা পোটেনশিওমিটার কেন ইউজ করছি, ভোল্টমিটার ইউজ কেন করছি না। কারণ তোমরা দেখো একটা ভেরি সিম্পল বিষয়, যদি আমরা এখানে একটা মনে করো ব্যাটারি রয়েছে, তো এই ব্যাটারি মনে করো তড়িৎচালক বল ই, তাহলে এর একটা তো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে স্মল আর। এখন যদি মনে করো আমরা এই দুই প্রান্তের মধ্যে একটা ভোল্টমিটার জুড়ে দিই, তাহলে এই ভোল্টমিটার কি করবে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য দিবে। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, অ্যাকচুয়ালি এখানে তো কারেন্টও থাকবে, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে দেখো ই মাইনাস আই আর। তাহলে এই ভি কিন্তু ই এর সঙ্গে সমান নয়, ওই জন্য আমরা যদি ভোল্টমিটার জুড়ে দিই, সেই ভোল্টমিটার দুই প্রান্তের বিভব পার্থক্য দেবে ঠিকই, কিন্তু সেটা তড়িৎচালক বল নয়, তড়িৎচালক বলের থেকে কিছুটা কম, ই মাইনাস আই আর। কেন, কারণ হচ্ছে এই ব্যাটারির মধ্য দিয়ে কি কারেন্ট যাচ্ছে, তাই তো ই মাইনাস আই আর হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা দরকার। এই অ্যারেঞ্জমেন্টের সাহায্যে আমরা কি করছি বেসিক্যালি, যে এই ব্যাটারিটার মধ্য দিয়ে যাতে কারেন্ট না যায়, কারেন্ট যদি না যায় তবেই তো দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা হবে তড়িৎচালক বলের সঙ্গে সমান, নয় কি। তাহলে সেই জন্য আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা প্রয়োজন হচ্ছে। ভোল্টমিটারের সাহায্যে আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো না, এটাই আমি একটু গুছিয়ে এখানে লিখে দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভোল্টমিটারের সাহায্যে তড়িৎচালক বল নির্ণয় করা যায় না কেন, বা তড়িৎচালক নির্ণয় করার জন্য ভোল্টমিটার ব্যবহার না করে পোটেনশিওমিটার ব্যবহার করা হয় কেন। পোটেনশিওমিটারের সাহায্যে কোনো অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল নিখুঁত ভাবে নির্ণয় করা যায়, ওখানে কি এরর থেকে যাবে ই মাইনাস আই আর। কারণ প্রতিমিত অবস্থায় ব্যাটারির মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা না যাওয়ায় অভ্যন্তরীণ রোধের জন্য কোনো বিভব নষ্ট হয় না, ওই যে আইআর এর কথাটা বলা হচ্ছে, ওটা নষ্ট হবে না যদি কারেন্ট না যায়। কিন্তু ভোল্টমিটার ব্যবহার করলে প্রবাহ মাত্রার জন্য তড়িৎচালক বলের গণনায় নষ্ট ভোল্ট রয়ে যায়, যেটা হচ্ছে ই মাইনাস আইআরটা, ফলে তড়িৎচালক বলের সঠিক মান পাওয়া যায় না। এটা তোমাদেরকে লিখতে হবে, এটা লিখলে তোমরা 2 মার্কস একদম ইজিলি পেয়ে যাবে, 2 আউট অফ 2। ওকে, দেখবে প্রিভিয়াস এর কোশ্চেন এটা অনেকবার পড়েছি। নেক্সট দেখো আমরা যে অ্যাপ্লিকেশনটার কথা বলছিলাম, যে দুটো তড়িৎ কোষ আছে, দেখো একটা E1 একটা E2, তাহলে এদেরকে প্যারালালে আমরা যুক্ত করে দিয়েছি। মেন সার্কিটটা যা ছিল তাই আছে, প্যারালালে যুক্ত করে দিয়েছি। এখানে একটা কি আছে K1, এখানে একটা কি আছে K2। মনে করো যখন আমরা এই কিটাকে অ্যাড করব তখন এই সার্কিটটা অ্যাড হয়ে যাবে, দিয়ে আমরা কি করব, এখানে আমরা দেখবো যে কোথায় ব্যালেন্সিং লেন্থটা পাওয়া যাচ্ছে। মনে করো L1 ব্যালেন্সিং লেন্থ হলো, তাহলে E1 সমান কত হবে, ভেরি সিম্পল, E1 সমান কত হবে ল্যামডা ইনটু L1, ভেরি সিম্পল। কারণ এই সমান কত ছিল ল্যামডা, তাহলে E1 হয়ে যাবে দেখো ল্যামডা L1। সিমিলারলি মনে করো যদি আমরা K1 কিটাকে খুলে দিই, দিয়ে K2 কিটাকে আমরা যদি অ্যাড করে নিই, তখন এই দিকে সার্কিটটা অ্যাড হয়ে যাবে, তাহলে E2 আবার তখন কত হয়ে যাবে ল্যামডা L2, তখন এটা চেঞ্জ হয়ে L1 থাকবে না, তো L2 হয়ে যাবে। তাহলে দেখো এখন যদি আমরা দুটোকে ভাগ করে দিই, E1 বাই E2 সমান L1 বাই L2,
তাহলে আমরা দুটো তড়িৎ কোষের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো যে কোনটা তড়িৎচালক বল বেশি এবং কোনটা তড়িৎচালক বল কম। ঠিক আছে, কম্পেয়ার যেমন নির্ণয় করতে পারবো ডাইরেক্টলি আমরা ল্যামডার মান জানা থাকলে E1 E2। যদি ল্যামডার মান আমরা নাও নির্ণয় করি, আমরা সিম্পল এল এর মানটা নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো তড়িৎ কোষের মধ্যে কিন্তু কম্পেয়ার করতে পারবো। ওকে, এবং নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ মনে করি এই এর সঙ্গে একটা মনে করি স্মল আরও থাকবে। এই অভ্যন্তরীণ রোধটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব না, এই যে তড়িৎচালক বলটা রয়েছে বা এই যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটার সঙ্গে একটা প্যারালাল দেখো একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা অ্যাড করে দিয়েছি। আর কেন অ্যাড করেছি বলো? তার কারণ হচ্ছে দেখো আমরা তো চাইছি ব্যালেন্স কন্ডিশন। তাহলে মনে করো সাপোজ এটা হচ্ছে এল লেন্থে ব্যালেন্স হয়ে গেছে, একবার যদি ব্যালেন্স হয়ে যায় তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে যদি প্রবাহ মাত্রা শূন্য হয়ে যায় সেটা তো হলো, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে যদি আমরা স্মল আর নির্ণয় করতে চাই তাহলে তো আমরা এই সমীকরণটা চাই ই মাইনাস আই আর। তার মানে তড়িৎ কোষের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা চাই। তাহলে প্রবাহ মাত্রা কি করে সম্ভব? যদি আমরা এইখানে একটা সার্কিট তৈরি করে দিই, তাহলে এই সার্কিটের মধ্যে কিন্তু প্রবাহ মাত্রা শুরু হয়ে যাবে, যে প্রবাহ মাত্রাটা এই দিকে যাবে না। এমন ভাবে সার্কিটটা তৈরি, রেজিস্ট্যান্সটা আমাদেরকে চুজ করতে হবে, এমন ভাবে রেজিস্ট্যান্সটা আমাদেরকে চুজ করতে হবে যাতে করে কারেন্টটা কি হয়, এই ব্যাটারি থেকে যে কারেন্টটা তৈরি হবে সেটা এই সার্কিটটার মধ্যেই থাকবে, এইদিকে যাবে না। এমন পজিশনে আমাদের ব্যালেন্সিং লেনটা হবে, কারণ গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা শূন্য হবে, কিন্তু এই যে তড়িৎ কোষটা রয়েছে তড়িৎ কোষের মধ্যে প্রবাহ মাত্রা শূন্য হবে না। তাহলে এইখানে যে দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা, যেটা আসলে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমান, মানে ভি এ জে ইকুয়াল টু ই, আবার সেই ই নয়, এখানে ই নয়। কেন এখানে ই নয়? কারণ এখানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য ই নয়, এখানে কত, এখানে হচ্ছে যে ই মাইনাস আই আর। এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ই মাইনাস আই আর, ভি। আবার দেখো এই ই মাইনাস আই আরটি বা এই ভি এ যেটা আবার কত, ল্যামডা এর সঙ্গে সমান। দেখো ই মাইনাস আই আর সমান ল্যামডা এল, যদি এল ওয়ান বলা হয় তাহলে এল ওয়ান ল্যামডা এল ওয়ান। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় যখন বাহ্যিক রোধ লাগানো থাকেনি তখন এটাকে এল ওয়ান ধরেছি, আর যখন বাহ্যিক রোধ লাগানো আছে তখন এল টু ধরেছি। তাহলে সেই অবস্থায় কি হবে দেখো, আই আর সমান ল্যামডা এল টু, এভাবে আমরা বলতে পারি। দেখো এই যে ই মাইনাস আই আরটা আসলে কি, এটা ইকুয়াল টু ক্যাপিটাল আই ইন্টু ক্যাপিটাল আরও আমরা বলতে পারি, কারণ ভি সমান আই আর। এই সমীকরণটা তোমরা জানো ভি সমান আই ইন্টু আর সমানই হচ্ছে যে ই মাইনাস আই আর, এটা সেম। কারণ দেখো এই দুটো প্রান্তের বিভব পার্থক্য কত, আই আর। এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ই মাইনাস আই আর। আবার এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি এ জে। এই যেগুলো সব সমান, প্যারালাল আছে না, সব সমান। তাহলে দেখো এটা যদি আমরা আই আর বলি তাহলে আই আর সমান আমরা বলতে পারি ল্যামডা এল টু, কারণ পরবর্তী ক্ষেত্রে এল টু হয়েছে আর প্রথমে ই সমান কত ছিল, ল্যামডা এল ওয়ান। আবার দেখো আই মানে কত লিখতে পারি, ই বাই আর প্লাস আর। তাহলে দেখো ই বাই আর প্লাস আর ইন্টু আর সমান ল্যামডা এল টু। এবার দেখো আমরা যদি কম্পেয়ার করি, ই এর জায়গায় আমরা লিখে দিই যদি ল্যামডা এল ওয়ান, হ্যাঁ, তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাবে। ডাইরেক্ট আমরা এটা করতে পারতাম, এখানে এক আর দুই ভাগ করলেও হয়ে যাবে, এই সমীকরণটা ভাগ করেও পাওয়া যাবে। অথবা আমরা এই ই এর জায়গায় যদি দেখো ল্যামডা এল ওয়ান বসিয়ে দিই, তাহলে ল্যামডা এল ওয়ান বাই আর প্লাস আর ইন্টু আর ইকুয়াল টু ল্যামডা এল টু। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, এখান থেকে এল ওয়ান বাই এল টু রেশিও বেরিয়ে গেল, আর প্লাস আর বাই আর। এখান থেকে এল টু বাই এল ওয়ান সমান ওয়ান প্লাস আর বাই, এখান থেকে স্মল আর বেরিয়ে গেল, আর ইন্টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে, মাস্ট কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তোমাদেরকে শুধু দুটো ব্যালেন্সিং লেন্থ মনে রাখতে হবে। এখানে যদি ভুলে যাও আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এখানে কি করবে সবসময় যে লেন্থটা বেশি হবে সেটা উপরে রাখবে, যে লেন্থটা কম হবে সেটা নিচে রাখবে। দুটো লেন্থ হবে, একবার এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা লাগানোর আগে লেন্থ, দেখো এক্সটার্নাল এই রেজিস্ট্যান্স যখন লাগানো থাকবে না তখন একটা লেন্থ এল ওয়ান, আর যখন এটা লাগানো থাকবে তখন একটা লেন্থ এল টু। দুটো লেন্থের মধ্যে দেখো সবসময় এল ওয়ান লেন্থটা বেশি হবে। তোমরা এই ম্যাথামেটিক্সটা থেকে বুঝতে পারছো যে স্মল আর সমান আর ইন্টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান। এল ওয়ান যদি বেশি না হয় তাহলে এই অনুপাতটা একের থেকে কম হয়ে যাবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে স্মল আর, যেটা সম্ভব নয়। তার মানে অবশ্যই দুটো লেন্থের মধ্যে যে লেন্থটা বড় লেন্থ হবে সেটা উপরে, যে লেন্থটা ছোট লেন্থ হবে সেটা নিচে থাকবে সবসময়। ভুলে গেলে তোমরা এই ট্রিকটা কাজে লাগাবে, তাহলে তোমাদের অভ্যন্তরীণ রোধ বেরিয়ে যাবে। ভেরি সিম্পল প্রবলেম পড়বে এখান থেকে, যদি প্রবলেম পড়ে ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম আসবে। ওকে, আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হতে পারে সেটা যে দুটি তড়িৎ চালক কোষের তুলনা হতে পারে, অথবা এই নির্ণয় করা, কোষের তড়িৎ চালক বা নির্ণয় করা, এবং এই এক্সপ্লানেশন কোয়েশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বারবার বলছি। যদি পোটেনশিয়াল মেথড থেকে কোয়েশ্চেন অনেক কমপ্লিকেটেড কোয়েশ্চেন করা যায়, যেগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসে, বোর্ড এক্সামের ক্ষেত্রে একদমই জটিল কোয়েশ্চেন আসে না, বাস থিওরি বেসড কোয়েশ্চেন আসে। এবং যদি এখান থেকে প্রবলেমও আসে, পোটেনশিওমিটার থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর সমান ক্যাপিটাল আর ইনটু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান ফর্মুলা থেকে আসবে, অথবা ই সমান ল্যামডা এল থেকে আসতে পারে,
আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে মিটার ব্রিজ থেকে কোশ্চেন আসতে পারে, R/L সমান S/100 - L থেকে KCL KVL তো রয়েছে, হুইটস্টোন ব্রিজ। তাহলে প্রত্যেকটা টপিক সেখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, এবং টপিকস গুলো খুবই সুন্দর। তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে করতে পারবে, কিন্তু যদি না বুঝতে পারো সার্কিট থিওরি তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই জটিল লাগবে তোমাদের। ওকে, আশা করি আমার এই পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো রয়েছে একবার করে নিলে তোমরা বুঝতে পারবে যে আমি যেটা বলছিলাম সেটা সত্যি কিনা। তোমরা যদি এই ক্লাসটা ভালো করে ফলো করো, একদম কমপ্লিটলি তোমরা যদি পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেছো, তারপর তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো করো যে এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা থেকে KCL KVL এবং তড়িৎযন্ত্র থেকে কি কি প্রিভিয়াস এর কোশ্চেন এসেছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ক্লাসটার গুরুত্বটা কতটা। ওকে, এবং অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার কারণ তোমরা এইচএস দিয়ে দিচ্ছ, এরপরে নিট এবং জেইর আমি কোর্স নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ।